হ্যাঁ। সো আপনারা যদি ডিসকর্ড চেক করেন তাহলে দেখেন যে আমি মাত্র একটা অ্যাসাইনমেন্ট ওয়ান নামে একটা আহ, ইয়ে পোস্ট করেছি। আমি এখনই সাবমিশন কোথায় করবেন হ্যান ত্যান ম্যান ত্যান ওই সমস্ত লিঙ্ক দিচ্ছি না, আপাতত আজকের ক্লাসের জন্য আমি এটা ব্যবহার করবো আর কি। ঠিক আছে। তো আম, হ্যাঁ। হুম, তো আহ, হ্যাঁ, এখানে আই থিংক আমি আপনাদেরকে করেই দেখাই। ওকে। সো হোপফুলি এখন আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এই অ্যাসাইনমেন্ট ওয়ান এটা পোস্ট করেছি, দেখবেন। সো এখানে হচ্ছে প্রথমে দেখেন ফিল্ডের মানে যেই এক্সাম গুলো ছিল সেইগুলো নিয়ে বলা আছে। তো জাস্ট লাস্ট কত দিনের যে জিনিসটা আর কি একটু রিভিউ করে আসি। সো বেসিক্যালি আমাদের এখানে ফিল্ডের জন্য আমাদের দুইটা অপারেশন ছিল। ফিল্ড বলতে গেলে আপনাকে একটা সেট থাকতে হইতো এবং দুই ধরনের অপারেশন ডিফাইন করা থাকবে ওই সেটের উপরে, মানে ওই সেট এলিমেন্টগুলোর মধ্যে। আম, যোগের একটা অপারেশন থাকতে হবে এবং গুণের একটা অপারেশন থাকতে হবে। তো যোগ এবং গুণের অপারেশন বলতে আসলে আম, আমরা আসলে কি বুঝাচ্ছি? তো আচ্ছা, এখানে প্রবাবলি আমি আরেকটা মিস করে থাকতে পারি, সো ওইটা অ্যাড করে দিতে হবে। আম, যাই হোক, ওটা পরে আসতেছি। তো যোগ এবং গুণের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেই প্রথম প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে ক্লোজার থাকতে হবে। ক্লোজার মানে হচ্ছে আপনি যদি ওই সেটের দুইটা এলিমেন্ট নিয়ে যোগ করেন, যোগফলটাও ওই সেটের আরেকটা এলিমেন্ট হবে। ঠিক আছে, মানে ওই সেটের মধ্যেই থাকতে হবে। গুণের ক্ষেত্রেও তাই, গুণ করলেও সেটা ওই সেটের মধ্যে থাকতে হবে। তো ওই জিনিসগুলোই আসলে আমি ম্যাথমেটিক্যালি এখানে শর্ট হ্যান্ডে লিখেছি যে আসলে যদি আমাদেরকে বলা হয় যে আচ্ছা এই সেটটা আসলে অ্যাডিশনের আন্ডারে ক্লোজড কিনা, সেটা চেক করার জন্য বেসিক্যালি আমাদের দেখাতে হবে যে সব এলিমেন্টের জন্যই আপনি যদি তাদেরকে এ আর বি এরকম দুইটা এলিমেন্ট নেন, নেওয়ার পরে যদি যোগ করেন, যোগ করলে সেটাও যদি ওই সেটের মধ্যেই থাকে তখন আমরা ক্লোজার বলি। ঠিক আছে, ক্লোজার আন্ডার অ্যাডিশন বলি। তো সিমিলারলি আর কি ব্যাপারগুলো এখানে ওরকমই, যে আমাদের কমিউট করতে হবে। তো তারপরে অ্যাসোসিয়েটিভিটি ফলো করতে হবে। তারপরে নিউট্রাল এলিমেন্ট বা আইডেন্টিটি অফ এডিশন, বা যেটাকে আমরা জিরো বলি, যে কোনো কিছুর সাথে যদি জিরো নামে একটা কিছু যোগ করলে আহ, সেই এলিমেন্টটাই ফেরত পাবো। সবার জন্য এটা হইতে হবে এবং এই জিরো জিনিসটা আমাদের সেটের মধ্যে এক্সিস্ট করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো এই যে ফর অল, তারপরে দেয়ার এক্সিস্টস, এই সিম্বলগুলো তো চেনেন, রাইট? এই সিম্বলগুলা আপনাদের কোনো কোর্সের আগে করেছেন না, যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্স নাকি? না, স্যার 216-এ তো ছিল। 216-এ ছিল। ওকে, সো মানে যদি আর কি এই সিম্বলগুলো চিনে নাও থাকেন, এইটার অর্থ হইলো ফর অল মানে সবগুলার জন্য। আর দেয়ার এক্সিস্ট এমন একটা কিছু এলিমেন্ট এক্সিস্ট করে যাকে আমরা নাম বলতেছি জিরো, এরকম আর কি। ঠিক আছে, এটাকে জিরো দিয়েছি, বাট আপনার যদি মানে অসুবিধা হয়, ইমাজিন দিস ইজ জেড। ঠিক আছে, মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান এলিমেন্ট যেটার সাথে যে কোনো এলিমেন্টকে যোগ করলেই ওই এলিমেন্টটাই আবার ফেরত পাওয়া যায়। ঠিক আছে, এরকম একটা এলিমেন্ট থাকতে হবে। আর ইনভার্স অ্যাডিশনের ইনভার্স এক্সিস্ট করতে হবে বললে যেটা আসে সেটা হলো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই একটা ইউনিক এলিমেন্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এক্সিস্ট করতে হবে, যাতে করে ওদের দুইজনকে যোগ করলে জিরো আসে। মানে বেসিক্যালি দিস ইজ দ্য নেগেটিভ, মানে এটা হচ্ছে মাইনাস এ, বি মানে হলো মাইনাস এ, এরকম আর কি। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও তাই। তো আই এম জাস্ট রিয়েলাইজিং প্রবাবলি এখানে ডিস্ট্রিবিউটিভিটির একটা ল লাগবে, যেটা আসলে আমি হয়তো লিখতে ভুলে গেছি। তো যে একটা ফিক্স করে দিব না, গতদিনও তো মনে হয় বলি নাই। তো হ্যাঁ, আই থিঙ্ক ডিস্ট্রিবিউটিভিটির একটা ল হয়তো লাগবে এখানে, লাগার কথা আর কি। তো আই থিঙ্ক আই এম মিসিং ইট দেয়ার।
তো যাই হোক, বেসিক্যালি গতদিন আর কি আমরা এখানে শেষ করছিলাম। তো আপনাদের কাজ হলো এরকম আম, যে ইয়েগুলো আছে অ্যাসাইনমেন্ট ইয়ে করার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেসিক্যালি চেক দিবেন, ঠিক আছে? তো এটা শর্ট হ্যান্ড মনে রাখার জন্য এই যে যেগুলো বলছিলাম, প্রথমে একটা দিয়েছে যে প্লাস, যে ক্লোজড আন্ডার এডিশন হইতে হবে এবং ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন হইতে হবে। এই দুইটার কোনোটা যদি ফেল করে বাকিগুলো আসলে চেক করার কোনো পয়েন্ট নাই, ঠিক আছে? কারণ মানে অপারেশনে যদি প্রপারলি ডিফাইন না হয়, অপারেশনের প্রপার্টি গুলো দেখে আসলে কাজ নেই, ঠিক আছে? সো এই দুইটার কোনোটা যদি ফেল করে তাইলে আর ওইটা রিলেটেড, মাল্টিপ্লিকেশন রিলেটেড কোনো অপারেশন চেক করে লাভ নাই যদি মাল্টিপ্লিকেশন ফেল করে, বা অ্যাডিশন ফেল করলে অ্যাডিশন রিলেটেড এই চারটা অপারেশন আর চেক করার কিছু নাই, ঠিক আছে? বাট যদি ওরা আহ, ইয়ে করে, পাস করে, তারপরেও আসলে আমাদের অন্যান্য ইন্ডিভিজুয়াল কিছু প্রপার্টি মিস করতে পারে, ঠিক আছে? যেরকম ধরেন, আম, আমি একটা কাউন্টার এক্সাম্পল দেখাই তাহলে বুঝবেন। যেমন গতদিন বলছিলাম যে সব ইন্টেজারের সেট, তো এখানে কিন্তু আপনি দেখেন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে না। যেমন 2 এর ইনভার্স হচ্ছে 0.5, কিন্তু 0.5 তো আসলে আমাদের ইন্টেজারের সেটে নাই, অথবা এমন কোনো ইন্টেজার নাই যার সাথে আপনি 2 গুণ করলে 1 পাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। তো যেহেতু নাই, তাইলে আর কিছু করার নেই, ঠিক আছে? আর এখানে হ্যাঁ, এই মাল্টিপ্লিকেশন ইনভার্সের সময় জিরোর কোনো ইনভার্স থাকা লাগবে না, জিরোটা কখনোই থাকবে না, ঠিক আছে? ওটা বাদ। তো আপনাদের কাজ হলে এইগুলো বেসিক্যালি ক্রস বা চেক দেওয়া, ঠিক আছে? যেটা ঠিক হবে সেটা ইয়ে করবেন। যদি কোনোটা ভুল হয় একটা কাউন্টার এক্সাম্পল দিলেই হইলো। যদি ঠিক হয় এটা আপনাকে আসলে দেখাতে হবে যে যে কোনো এলিমেন্টের জন্য এই মানে যে কোনো এরকম এলিমেন্টের জন্য এটা ট্রু, এরকম ভাবে দেখাতে হবে আর কি। জেনেরিক ভাবে দেখাইতে হবে, কারণ সবার জন্যই, ফর অল যেহেতু সবার জন্যই দেখাইতে হবে। তো এরকম আপনি জেনারিক যে কোনো একটা এলিমেন্ট দেখাবেন, তার থেকে দেখাবেন যে ওয়াই দিস মাস্ট বি ট্রু, ঠিক আছে? এইটা হইলে কেন এইটা ট্রু হইতে হবে আন্ডার আওয়ার মানে কারেন্ট অ্যাজাম্পশন। যেরকম ধরেন রিয়েল নাম্বার নিয়ে যদি কাজ করি এবং জাস্ট নর্মাল অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের কথা যদি বলি, তাহলে আপনি বলবেন যে আচ্ছা কেন এইটাও হইতে হবে। তো আপনি বলবেন যে যে কোনো দুইটা রিয়েল নাম্বার যোগ করলে আসলে আরেকটা নতুন রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বারের ওখান থেকে বললেই হচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনাদের এই প্রথম কি বলে, হ্যাঁ, প্রথম 7টা কোয়েশ্চেন দেখবেন এডিশনের উপরে। এবং আমি গতদিন আপনাদেরকে বেসিক্যালি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম যে এটা নিয়ে চিন্তা করেন যে কেন মডিউলো 4 হইলে এইটা ফিল্ড হইতো না, ঠিক আছে? বলেছিলাম যে যে কোনো জেড সাব পি, এটা একটা মানে স্ট্যান্ডার্ড নোটেশন, যে সাব পি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে মডুলো অত, ঠিক আছে? যেরকম জেড সাব 4 হচ্ছে বেসিক্যালি 0 1 2 3 3 পর্যন্ত, কারণ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থেকে 3 এর মধ্যেই হবে, ঠিক আছে? তো জেড সাব পি সবসময় ফর্ম ফিল করে যদি পি একটা প্রাইম নাম্বার হয়। যেমন Z5 এইটা একটা ফিল্ড, বাট Z4 এটা একটা ফিল্ড না, কারণ 4 প্রাইম নাম্বার না। তো এটা কেন না এটা চিন্তা করতে বলছিলাম। তো হ্যাঁ, এখান থেকেই আজকে শুরু করি। কারোর কাছে কি অ্যান্সার আছে? মানে কেউ কি ফিগার আউট করতে পারছেন কেন না? টু এর মেবি কোনো একটা মিসিং ছিল, মাল্টিপ্লিকেটিভ। রাইট, টু এর ইনভার্স এক্সিস্ট করে না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে না। কারণ চিন্তা করে দেখেন আমাদের এখানে মাত্র চারটাই তো এলিমেন্ট আছে। তো যদি 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতে হয়, দ্যাট মিন্স আমরা এমন কিছু একটা খুঁজতেছি যার সাথে 2 দিয়ে গুণ করলে 1 আসবে। তো লেটস সি, এখানে তো চারটা এলিমেন্ট আছে, আমরা এক্সস্টিভলি সার্চ করতে পারি। 2 × 0, ওয়েল 0 দেয়। 2 × 1, ওয়েল 2। 2 × 2 হচ্ছে 4, বাট 4 mod 4 মানে হইল 0, ঠিক আছে? আর 2 × 3 হইল 6, 6 মানে হইল মড 4 mod 2 আর কি, বা 2 mod 4, সরি, ঠিক আছে? সো এখানে এমন কোনো এলিমেন্ট নাই যেটার সাথে আমাদের 2কে গুণ করলে এখানে 1 পাওয়া যাবে, কোথাওই 1 নাই। সো দ্যাট মিনস 2 এর কোনো ইনভার্স এক্সিস্ট করে না। আর যদি এটা একটা ফিল্ড হইতে হয়, প্রত্যেকেরই ইনভার্স এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু প্রত্যেকের ইনভার্স এক্সিস্ট করে না, দিস হোল সেট ইজ নট আ ফিল্ড, ঠিক আছে? এই
পুরাটাই বাদ, মানে বেসিক্যালি যে কোনো একটা কিছু যদি আম, একটা কন্ডিশনে যদি ফেল করে তাহলে ওইটা একটা ফিল্ড না। ঠিক আছে, তো আমাদের ফিল্ডের আলোচনা আসলে এতটুকুই। ঠিক আছে, সো আমি আপনাদেরকে এনকারেজ করব যে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছি আম, এখানে, হ্যাঁ আই থিঙ্ক আমি মনে হয় এখানে ডেফিনেটলি একটা ভুল করছি, কারণ আমি আসলে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কোনো সম্পর্কই তৈরি করি নাই, তো এখানে একটা ডিস্ট্রিবিউটিভিটি ল লাগবে আর কি। ঠিক আছে, তো আমি অ্যাসাইনমেন্টটা ফিক্স করে দিব না। আম, আচ্ছা, হ্যাঁ এটা আসলে আমার একটা লিংক দেওয়া উচিত ছিল। আহ, স্যার, জেনেরিক ভাবে যে দেখাবো ওইটার একটা মানে এক্সাম্পল দিলে ভালো হতো। মানে জেনেরিক ভাবে দেখানোর বিষয়টা একটু কনফিউজ, হ্যাঁ, কিভাবে এটা প্রুফ করে। ওকে, জেনারিক ভাবে দেখানো বলতে আসলে টু বি অনেস্ট মানে ধরেন আমি আসলে একদম রিগোরাস ম্যাথমেটিক্স চাচ্ছি না। ঠিক আছে, আম, মানে যেমন ধরেন এখন দুইটা রিয়েল নাম্বার যোগ করলে আরেকটা রিয়েল নাম্বার কেন পাবো, এইটার প্রুফ করতে গেলে আপনার রিয়েল অ্যানালাইসিস কোর্স দেখা লাগবে। ঠিক আছে, তো আমি আসলে ওরকমটা চাচ্ছি না। হোয়াট আই এম আস্কিং ফর ইজ বেসিক্যালি, ধরেন মানে আমি যেটা আর কি কমন মিস্টেক সবসময় দেখি, সেটা হচ্ছে আমি বলছি যে ক্লোজড আন্ডার অ্যাডিশন এটা প্রুফ করেন, তো দেখা যায় অধিকাংশ সময় মানুষজন কি করে, দেখা যায় আচ্ছা 2+3 এটা ইকুয়ালস টু 5, আচ্ছা 2 একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার, 5 একটা রিয়েল নাম্বার। বাট এইটা তো আপনার জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখাইলেন, রাইট? কিন্তু এটা তো সবার জন্য ট্রু না। তো সমস্যা হচ্ছে এই জায়গাটায়, আপনি সেম কথাটাই বলেন যে আসলে এ যদি একটা রিয়েল নাম্বার হয়, ধরে নিই এ এবং বি যে কোনো দুইটা জেনেরিক এলিমেন্ট অফ এফ। তো যেমন ধরেন যদি রিয়েল নাম্বার ম্যাথটাই যদি করি, তাহলে দুইটা যে কোনো দুইটা জেনেরিক রিয়েল নাম্বার, তো এমন যদি হয় উই নো যে আচ্ছা এ প্লাস বিও একটা যোগ করলে আর একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট সমস্যা হচ্ছে আমি এক্সপ্লিসিট একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, দেখানোর পরে বলবো যে হ্যাঁ এটা ট্রু, তাইলে কিন্তু সমস্যা। যেমন ধরেন আমি তো এইখানে বলতে পারতাম যে আচ্ছা ওয়ান আসলে ওয়ানের ইনভার্স ওয়ান নিজেই। ঠিক আছে, অথবা আমি হয়তো বললাম যে আচ্ছা থ্রি, ঠিক আছে যেহেতু থ্রি এর সাথে থ্রি গুণ করলে 9 পাওয়া যায়, যেটা হচ্ছে 1 mod 4, তার মানে থ্রি নিজেই নিজের ইনভার্স, যেহেতু ইনভার্স এক্সিস্ট করে অতএব এটা একটা ফিল্ড। তো হ্যাঁ, থ্রি এর ইনভার্স আছে, ওয়ানের ইনভার্স আছে, কিন্তু টু এর তো ইনভার্স নাই। রিমেম্বার জিরোর ইনভার্সের হিসাব সবসময় বাদ, তো টু এর তো ইনভার্স নাই। সো আপনি একটা এক্সপ্লিসিট এক্সাম্পল দেখালেন যেটার জন্য ট্রু, বাট বাদ বাকি আহ, অন্য কেউ একজন আছে হয়তো তার জন্য ট্রু না, বাট বাদ বাকি কারোর জন্য প্রুফ করলেন না, তাইলে তো হবে না। ঠিক আছে, সো জেনেরিক বলতে আমি বুঝাচ্ছি, জেনেরিক ভাবে প্রুফ করা বলতে এটাই বুঝাচ্ছি যে ইটস ফাইন আপনি বাংলা কথায় লেখেন, তাতে কোনো অসুবিধা নাই, বাট একটা এক্সপ্লিসিট এক্সাম্পল দিয়ে এইটা ক্লেম করা যাবে না যে এটা সবার জন্য সত্যি। ঠিক আছে, তো আপনি কি মানে বেসিক্যালি জেনারিক ভাবে প্রুফ করা বলতে এরকম ভ্যারিয়েবল ইউজ করে প্রুফ করার কথা বলতেছি। ঠিক আছে, কোনো এক্সপ্লিসিট নাম্বার ইউজ না করে। ঠিক আছে, আপনি বাংলা কথা লেখেন, অসুবিধা নেই। ঠিক আছে, বা কমন সেন্স ইউজ করেন, অসুবিধা নেই। যেমন হচ্ছে আপনি যদি বলেন যে ওকে এ বি যদি ইন্টিজারের প্রবলেমটার জন্য এ আর বি যদি দুইটা সেট হয়, তো বা ধরেন এ যদি একটা সেট হয়, ইন্টিজারের সেট হয়, তো এখানে এ ইনভার্স এক্সিস্ট করবে কিনা। তো আপনি যেহেতু জানেন যে এটা করবে না সব সময়, এই কেসে আপনি একটা কাউন্টার এক্সাম্পল দেখাইলে অসুবিধা নাই। মানে ডিসপ্রুফ করার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দেখানোই তো এনাফ, রাইট? সো ডিসপ্রুফ করার জন্য আপনি করতে পারেন যে এক্সপ্লিসিট এক্সাম্পল, কিন্তু প্রুফ করার জন্য আপনি এক্সপ্লিসিট এক্সাম্পল নিতে পারবেন না, জাস্ট এটাই বলতেছি আর কি। ঠিক আছে, বাংলা কথাই লেখেন, অসুবিধা নেই। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। তা আমাদের কি সবগুলা কোশ্চেনে লাইক সবগুলা হ্যাঁ, টু এর অ্যাসাইনমেন্ট গুলা একটু বড় হবে, আমি আগে থেকে বলে দিই, কারণ এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এবং আমি যেটা বললাম যে অ্যাসাইনমেন্ট এমন ভাবে লেখার দরকার নাই যে বাংলা কথা লিখে, মানে আমাকে বুঝাইতে পারলেই হইলো। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি হয়তো বলবো যে এখানে শুধু ইন্টারেস্টিং যেইগুলা সেইগুলাই হয়তো আপনারা করবেন, মানে আম, যেগুলা হয়তো একটু অড টাইপের,
ঠিক আছে, এবং আমার কোয়েশ্চেন গুলো সাধারণত দেখবেন যে পাশাপাশি কোয়েশ্চেন গুলো অলমোস্ট সিমিলার, যেমন কোয়েশ্চেন 5 আর কোয়েশ্চেন 6 অলমোস্ট সিমিলার, বাট এটা ছিল রেগুলার এডিশন আর এটা হচ্ছে মডুলো 5 এডিশন। তো আপনাকে বুঝতে হবে যে আচ্ছা আগেরটা হচ্ছে ডিফারেন্সটা কি, সেটা এক্সপ্লিসিটলি বলা আর কি, ওই জিনিসগুলো ট্যাকেল করা। তারপরে এই যে দেখেন Z5 আর Z4 এর জন্য একটা কোয়েশ্চেন দিয়েছি, Z4 এর জন্য একটা কোয়েশ্চেন দিয়েছি, আচ্ছা তার পার্থক্যটা কি, ওইটা যেন আপনার অ্যান্সার ফুটে ওঠে, তাইলেই হয়েছে। মানে প্রথম কথা এখানে সবগুলো চেক বক্স তো দিবেনই, বাট আপনি যে জাস্টিফাইটা করবেন সেটা সব কিছু জাস্টিফাই করার আসলে দরকার নাই। পরীক্ষার হলে করবেন, বাট এই অ্যাসাইনমেন্টে যেহেতু অনেক কোয়েশ্চেন, সবগুলোর ক্ষেত্রে করার দরকার নাই, জাস্ট ওই ইন্টারেস্টিং যেগুলা সেইগুলা বললেই হবে। ঠিক আছে, অথবা হয়তো যে কাউন্টার এক্সাম্পল গুলাই মেইনলি বললেন, অসুবিধা নাই। ঠিক আছে। তো বাট আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে ইন জেনারেল এক্সামের সময় আপনাদেরকে জেনেরিক ভাবে প্রুফ করতে হবে, কারণ এটা খুব কমন একটা মিস্টেক যে সবাই হচ্ছে যে একটা এক্সপ্লিসিট এক্সাম্পলের জন্য প্রুফ করে, দেখা যায় যে হ্যাঁ ওইটার জন্য ট্রু, বাট বাদ বাকি অন্য জিনিসের জন্য যে ট্রু না এটা তারা খেয়াল করে নাই। ঠিক আছে। তো আরো কয়েকটা এক্সাম্পল দেখি আজকে ভেক্টর স্পেসে যখন ঢুকবো, ঢোকার পরে তখন এরকম কিছু এক্সাম্পল দেখলে হবে। আচ্ছা আর আমি এইখানে প্রবাবলি যেটা আর কি মিস করছি, আমার এখন আর কি রিয়েলাইজেশন হলো, গতকাল ক্লাসেও আমি হয়তো বলি নাই, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভিটি ল। ঠিক আছে। তো ফিল্ডের ক্ষেত্রেও মানে আসলে আমি অ্যাডিশন অপারেশন আর মাল্টিপ্লিকেশন অপারেশন ডিফাইন করছি, কিন্তু এদের মধ্যে ইন্টারাকশনটা কি দেখাই নাই যে এরা নিজেদের মধ্যে কিভাবে ইন্টারাকশন করে। তো হ্যাঁ মানে ডিস্ট্রিবিউটিভিটির যে লটা আপনারা জানেন, সেটাও ইনক্লুড করতে হবে আর কি, নাইলে হবে না। ঠিক আছে। এইটাই কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভিটি লই আসলে কাইন্ড অফ আপনার আহ, কি বলে যে অ্যাডিশনাল মাল্টিপ্লিকেশনের মধ্যে আর কি সবসময় ডিফাইন সাধারণত আহ, এই লটাই আর কি মানে বলে দেয় যে আচ্ছা কোন অপারেশনকে আমরা কি গুণ বলবো নাকি যোগ বলবো। ঠিক আছে। তো যাই হোক, হোয়াটএভার, আমি আর দু একটা এক্সাম্পলে গেলে তখন বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা এখন আপাতত আমরা ভেক্টর স্পেসে যাই, একই ফরম্যাটের আলোচনা আমরা আসলে ভেক্টর স্পেসেও করব। হোয়াট ইজ ভেক্টর স্পেস? ভেক্টর স্পেসেও আপনার একটা সেট থাকবে, আপনার একটা অ্যাডিশন অপারেশন থাকবে। ঠিক আছে, যেখানে আমরা দুইটা, ওই সেটের দুইটা এলিমেন্টকে যোগ করার একটা সেন্স থাকতে হবে। সেটের মধ্যে তো যা ইচ্ছা তাই রাখতে পারি, আম জাম কাঁঠাল রাখতে পারি, এখন আম আর জাম যোগ করার একটা সেন্স রাখতে হবে। ঠিক আছে। এবং আরেকটা অপারেশন থাকা লাগবে যেটাকে আমি ধরেন আপাতত এভাবে লিখতেছি, যেটা আমি জটিলতা অ্যাভয়েড করার জন্য একটু পরে নিচের ছোট এফটা মুছে দিব। হোয়াট আই মিন ইজ এইখানকার অপারেশনগুলো হবে এরকম, ধরেন ইউ আর ভি যদি আমাদের ভেক্টর স্পেসের দুইটা এলিমেন্ট হয়। বাই দ্য ওয়ে, ভেক্টর স্পেসের এলিমেন্টদের একটা নাম আছে, সেটা হচ্ছে তাদেরকে বলা হয় ভেক্টরস। সো ইউ আর ভি হচ্ছে দুইটা ভেক্টর যদি হয়, ইউ প্লাস ভি একটা অপারেশন ডিফাইন করা হলো যে ভেক্টর যোগ। তো এখন আপনি অ্যারো দিয়ে চিন্তা করলে ওই যে অ্যারোর ত্রিভুজ সূত্রের কথা চিন্তা করবেন, আপনি যদি ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করেন তাহলে ম্যাট্রিক্স যোগ করা শিখবেন, আপনি যদি কম্পোনেন্ট ওয়াইজ যোগ করার কথা বলেন তাহলে ওইটা, এইটা একটা অপারেশন। আর আরেকটা অপারেশন হইলো এখানে যেটা আর কি আঁকানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে আহ, যেটা বুঝাচ্ছি, আচ্ছা স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে আমি এখানে ডট প্রোডাক্ট বুঝাচ্ছি না। ঠিক আছে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ কোনো একটা কিছু দিয়ে গুণ করা, যেমন আমি যদি 5 টাইমস ভি, ঠিক আছে, কোন একটা ফিল্ড এলিমেন্ট দিয়ে গুণ করার কথা বলতেছি, এই একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে। তো এটা একটা, এই 5টা কোনো একটা সেট থেকে আসবে, কোনো অন্য কোনো একটা সেট থেকে আসবে যেটা হলো একটা ফিল্ডের একটা এলিমেন্ট। ঠিক আছে। তো বলা হয় যে ভি ইজ আ ভেক্টর স্পেস ওভার অমুক ফিল্ড। ঠিক আছে। তো যেরকম ধরেন ভেক্টর স্পেস ওভার রিয়েল নাম্বার, ভেক্টর স্পেস ওভার কমপ্লেক্স নাম্বার, ভেক্টর স্পেস ওভার Z5 হইতে পারে যদি আর কি, যে Z5 একটা যেহেতু ফিল্ড ফর্ম করে। ঠিক আছে। তো এই দুই ধরনের অপারেশন আছে, খেয়াল করে দেখেন ভেক্টর স্পেসের ডেফিনেশনে কোথাওই ডট প্রোডাক্ট ডিফাইন করি নাই, ক্রস প্রোডাক্টও ডিফাইন করি নাই। ঠিক আছে। দুইটা ভেক্টর গুণ করলে কি হয় সেটা নিয়ে কোনো কথাই বলি নাই। ভেক্টরের ডেফিনেশনে, ভেক্টর স্পেসের ডেফিনেশনে
ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশনটা আমরা সবসময় ইউজ করি, উই নেভার মিন যে এদের মধ্যে গুণ করা পসিবল। গুণ করা একটা আলাদা ফিচার, ওগুলোরও স্পেশাল নাম আছে। বাট ইফ ইউ আর টকিং অ্যাবাউট জাস্ট ভেক্টরস অ্যান্ড ভেক্টর স্পেসেস, আমরা শুধু বলি দুইটা ভেক্টর যোগ করতে পারতে হবে এবং একটা ভেক্টরকে স্কেল করতে পারতে হবে। ঠিক আছে, সো আমি এই অপারেশনটাকে স্কেলিং বলি, আর এটাকে তো আমরা অ্যাডিশন বলি, ভেক্টর অ্যাডিশন বা অমুক তমুক। ঠিক আছে, এই দুইটা অপারেশন করতে পারতে হবে। ঠিক আছে, এবং এই দুইটা অপারেশনেরও কিছু প্রপার্টি মেনটেন করতে হবে। ঠিক আছে, কি কি প্রপার্টি মেনটেন করতে হবে সেটা দেখেন এখানে লেখা আছে। আচ্ছা, কি কি আছে? ক্লোজার আন্ডার অ্যাডিশন, ক্লোজার আন্ডার স্কেলিং। ঠিক আছে, সো দেখেন আমার ইউ আর ভি যদি দুইটা ভেক্টর স্পেসের দুইটা এলিমেন্ট হয়, মানে দুইটা ভেক্টর হয়, তাহলে ভেক্টর যোগ করার পরে যা পাবো সেটাও আরেকটা ভেক্টর হবে, মানে ওই সেটের মধ্যেই থাকতে হবে, ওই সেটের বাইরে চলে গেলে হবে না। ঠিক আছে, তারপরে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে তো যাই হোক, আম, হ্যাঁ, তারপরে আপনি যদি একটা স্কেলার নিয়ে আসেন, এবং স্কেলারটা নিয়ে বা ধরেন কি বলবো, মানে একটা ফিল্ড এলিমেন্ট নিয়ে আসেন। ঠিক আছে, ফিল্ড এলিমেন্ট গুলাকে আসলে স্কেলার বলে, ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলাকে ভেক্টর বলে, ফিল্ডের এলিমেন্ট গুলাকে স্কেলার বলে আর কি। ঠিক আছে, তো ফর নাও আপনাদের জন্য ওইটুকুই এনাফ। এবং সো সি যদি একটা স্কেলার হয় আর ভি যদি একটা ভেক্টর হয়, সি দিয়ে স্কেল করার পরে যা পাবেন সেটাও একটা নতুন ভেক্টর হবে, তার মানে ওই ভেক্টর স্পেসের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, ওই ভেক্টর স্পেসের বাইরে চলে গেলে হবে না। এগুলো খুব অবভিয়াস মনে হইতে পারে, বাট হ্যাঁ, এইগুলা আপনাদেরকে ইউজ করতে হবে এবং ইউজ করে দেখাইতে হবে যে রাইট, দিস ইজ ট্রু। ঠিক আছে, যদি কারণ এমন হইতেই পারে যে আপনি যোগ করে বা গুণ করে এভাবে স্কেল করে আপনার সেটের বাইরে চলে গেল। ঠিক আছে, তাহলে তো হবে না। ওকে, তো যাই হোক, তারপরে দেখেন এই দুইটা তো ক্লোজার আগে করতেই হবে, তা না হইলে পরের গুলো দেখার কোনো পয়েন্ট নাই। ঠিক আছে, তো পরের গুলো কি আছে এখন দেখেন। সো এখানে হচ্ছে তো এখানকার নিয়মনিকটা হচ্ছে ক্যান আই অ্যাড ইউ। ঠিক আছে, সো ভেক্টর স্পেসের এক্সাম গুলো মনে রাখার উপায় হচ্ছে ক্লোজার তো হইতেই হবে, তারপর ক্যান আই অ্যাড ইউ। ঠিক আছে, তো সি তে হচ্ছে কমিউটেশন, তো কমিউটেটিভিটি। সো বেসিক্যালি হচ্ছে যে ইউ আর ভি যদি দুইটা ভেক্টর হয় তাহলে ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ সেম জিনিস। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে বেসিক্যালি ব্র্যাকেট আগে পরে করলে অসুবিধা নাই সেইটা। তারপরে নিউট্রাল এলিমেন্ট বা জিরো ভেক্টর, এইখানেও একটা নতুন ভেক্টর মানে এক ধরনের ভেক্টর থাকতে হবে যেটাকে আমরা বলবো জিরো ভেক্টর, যেটা যে কোনো ভেক্টরের সাথে যোগ করলেই আরেকটা মানে সেই ভেক্টরটাই ফেরত দেয়। ঠিক আছে, আবার প্রত্যেকটা ভেক্টরের ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্সও এক্সিস্ট করবে। ঠিক আছে, অ্যাডিটিভ ইনভার্স মানে বেসিক্যালি এমন একটা ভেক্টর এক্সিস্ট করবে প্রত্যেকটা ভেক্টরের জন্যই যার সাথে ওকে যোগ করলে জিরো পাওয়া যায়, মানে বেসিক্যালি ডাব্লিউ হচ্ছে মাইনাস ভি। ঠিক আছে, তো এগুলো আসলে আগের মতোই, আম, একটা সেটের মধ্যে অ্যাডিশন ডিফাইন করার ব্যাপারটাই আর কি। তো দ্যাটস ফাইন। আচ্ছা, এই পার্টে হচ্ছে নতুন জিনিসপাতি। তো প্রথম কথা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি ওভার স্কেলিং। স্কেলিং অপারেশনটা যেমন আমি প্রথমে একবার বি দিয়ে স্কেল করলাম, তারপরে এ দিয়ে স্কেল করলাম সেই আউটপুট ভেক্টরটাকে আবার। ঠিক আছে, এইটা করা যেই কথা, এ টাইমস বি প্রথমে গুণ করে তারপরে একবারে স্কেল করা, দুইটা ইকুয়াল, একই কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা জায়গায় এটা মেনটেন করার চেষ্টা করছি, যেখানে স্কেলিং করছি সেইখানে আমি যে ডট দিয়ে গুণ করাটা ইউজ করছি, আর যে সমস্ত জায়গায় আমি হচ্ছে ফিল্ড এলিমেন্ট গুণ করছি সেই সমস্ত সব জায়গায় আমি ক্রস দিয়েছি। ঠিক আছে, সো আপনাদের যদি মানে আমি আর কি মেনটেন করার চেষ্টা করেছি, সো আপনাদের যদি কনটেক্সট থেকে বুঝতে না পারেন, হচ্ছে যে আমাদের এটা দেখে বুঝবেন। ঠিক আছে, আহ, দুইটা কিন্তু দুই ধরনের গুণ, এটা হচ্ছে দুইটা ফিল্ড এলিমেন্টের মধ্যে গুণ, আর এইটা হইলো একটা ফিল্ড এলিমেন্টের সাথে একটা ভেক্টরের গুণ, যেটার আরেকটা নাম হচ্ছে স্কেলার, স্কেলার গুণ আর কি। ঠিক আছে, আপাতত স্কেলার গুণ বলতে আমি এটাই বোঝাচ্ছি, বা স্কেলিং। ঠিক আছে, তারপর ডিস্ট্রিবিউটিভিটি ওভার অ্যাডিশন, সেটা কি? যে আমার ধরেন দুইটা ভেক্টর যদি যোগ করা হয় তার উপরে যদি আমি তারপরে যদি তাকে স্কেল করি, এটা করা যেই কথা, আগে ইন্ডিভিজুয়ালি ভেক্টরগুলোকে স্কেল করে তারপরে যোগ করা একই কথা। ঠিক আছে, আরেকটা ডিস্ট্রিবিউটিভিটি ল আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু দুই ধরনের অবজেক্ট আছে, আমি ফিল্ড এলিমেন্ট গুলাকে যোগ করে তারপরে ভেক্টরকে স্কেল করতে পারি। তো সেটা করলেও আসলে ইন্ডিভিজুয়ালি আগে স্কেল করে যোগ করার সমানই হবে এইটা।
তো দুইটা ডিস্ট্রিবিউটিভিটি ল আছে। আর লাস্টলি একটা হচ্ছে ইউনিট নাম দিচ্ছি, যেটা হলো আইডেন্টিটি অফ স্কেলিং। বেসিক্যালি মানে এমন একটা এলিমেন্ট আপনার ফিল্ডের মধ্যে থাকা লাগবে যেন সেটা দিয়ে স্কেল করলে সেম অবজেক্টটাই খুঁজে পাওয়া যায়। দিস সিমস ভেরি ট্রিভিয়াল, বাট এইগুলো ভায়োলেট করবে এরকম এক্সাম্পলও আছে। হ্যাঁ, বলেন আহনাফ তাজওয়ার, বলেন। আচ্ছা স্যার, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে মানে আমরা এডিশন অপারেশনকে আমরা মানে ডিফাইন করতে পারি আলাদাভাবে, মানে জাস্ট হ্যাঁ, নর্মাল এডিশন যা বুঝি তার বদলে অন্যভাবেও ডিফাইন করতে পারি। রাইট। স্যার এটা কি এখানেও খাটে? এখানেও খাটে, হ্যাঁ। মানে সো বেসিক্যালি জিনিস যেটা হচ্ছে, আমাদের অ্যাডিশন বললে আসলে কি বোঝায়, মাল্টিপ্লিকেশন বললে আসলে কি বোঝায়, এই জিনিসগুলো ম্যাথমেটিশিয়ানরা ফ্রি রাখছে। ঠিক আছে? তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেই কাজ করবেন সেইখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সেই জন্যই আসলে অ্যাডিশন অপারেশন গুলা বা মাল্টিপ্লিকেশন অপারেশন গুলো এগুলো সবসময় ফ্রি রাখা হয়েছে, নিজেদের মতো করে ডিফাইন করা যায়। যেমন ওই যে বললাম যে আপনি একটা ধরেন ইয়াতে নতুন একটা ক্লাস ডিফাইন করতেছেন, ধরেন পাইথন প্রোগ্রামিং এর সময় বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সময়। তো এই ধরনের অবজেক্ট দুইটা যদি অবজেক্টকে যোগ করি, এই দুইটা অবজেক্ট যোগ করলে আউটপুট কি পাবো? ঠিক আছে? তো ধরেন আমি যেমন আপনারা হয়তো স্টুডেন্টের একটা ক্লাস তৈরি করলাম, এখন প্রত্যেকের একটা প্রপার্টি থাকবে, একটা স্টুডেন্ট আইডি থাকবে, অমুক তমুক। এখন দুইটা স্টুডেন্ট যোগ করার একটা মিনিং যদি আমি দিতে পারি, দ্যাট ফলোজ দিস ফোর প্রপার্টিজ, তাইলে আমি বলবো যে হ্যাঁ, ওটা একটা অ্যাডিশন প্রপার্টি। ঠিক আছে? সো এটাই। আর ফাইনালি হচ্ছে যে আপনার আহ, এই এই জায়গাটাই আর কি আমি ভুলটা করছি, যে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন বেসিক্যালি অলমোস্ট দুইটা সেম জিনিস টাইপেরই জিনিস, এক্সেপ্ট এদের মধ্যে ডিস্ট্রিবিউটিভ ল আর কি এদের ভূমিকাটা আলাদা। তো এখানে আর কি ডিস্ট্রিবিউটিভ ল যে অ্যাড করি না, এটা আমার গতদিনও মাথায় আসে নাই। তো হ্যাঁ, এইগুলো সব জায়গায় ডেফিনেশন আপনার কাছে ফ্রি। ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপাসেস অ্যাডিশন বললে যেটা বুঝায়, আপনি মানে অ্যাডিশন অপারেশনটা হচ্ছে এরকম একটা ফাংশন যে দুইটা সেট এলিমেন্ট নিবে, ধরেন এক্স আর ওয়াই, নিয়ে আরেকটা নতুন কিছু আউটপুট দিবে, জেড। ঠিক আছে? যেটা ওই যে আমাদের জেড এর মধ্যে মানে সরি, ওই সেটের মধ্যেরই একটা এলিমেন্ট। তারপরে হচ্ছে মানে অ্যাড এক্স ওয়াই সমান সমান অ্যাড ওয়াই এক্স হইতে হবে, মানে কমিউটেটিভিটি হইতে হবে, ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা, ওই রুলগুলো। সো এট দি এন্ড অফ দ্য ডে যে কোনো অপারেশন হইলে এক ধরনের ফাংশন। ঠিক আছে? তো ওই ফাংশনটা আপনি কিভাবে ডিফাইন করবেন, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে? এবং আমরা বিভিন্ন প্রবলেমে বিভিন্নভাবে ডিফাইন করব, যাতে করে আমরা আর কি এই চেঞ্জ গুলা হয়তো বুঝতে পারি। ঠিক আছে? যদি এরকম না হয়তো, রিজিড ডেফিনেশন হইতো, তাইলে তো আসলে মানে খুব বেশি ইউজফুল হইতো না। ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা প্রবাবলি ম্যাথের সবচেয়ে বেশি, ম্যাথমেটিক্সের সবচেয়ে বেশি মনে হয় প্র্যাকটিক্যাল ব্রাঞ্চ। ঠিক আছে? যেটা হচ্ছে রিয়েল লাইফে সবচেয়ে বেশি লাগে। তো আপনি যদি ডেফিনেশন গুলা খুব ন্যারো রাখতেন, তাহলে এই কাজগুলো করতে পারতেন না। ঠিক আছে? সো ফর অল ইন্টেন্টস এন্ড পারপোসেস অ্যাডিশন মানে দিস ইজ আ ফাংশন যেটা বেসিক্যালি এই প্রপার্টি গুলো মেনটেন করে। ঠিক আছে? আম, তো হ্যাঁ, ইনফ্যাক্ট মানে মাল্টিপ্লিকেশন ওরকম টাইপের। ঠিক আছে? এবং এরা এই প্রপার্টি গুলো মেনটেন করতে হবে এই। ঠিক আছে? তো আসেন দেখি দুই একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে? তো আম, যেমন দেখেন, আমরা যেই ছোটবেলা থেকে ভেক্টর রাশির কথা বলে আসছি, সো ভেক্টর রাশিগুলাকেও তো ভেক্টর বলতেছি, দিস ইজ বিকজ এরা ভেক্টর স্পেস ফর্ম করে। ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি, ধরেন আপনি ফোর্সের কথা চিন্তা করেন, থ্রি ডিমেনশনাল ফিল্ডে ফোর্সের কথা, মানে থ্রি ডিমেনশনাল ওয়ার্ল্ডে ফোর্সের কথা চিন্তা করেন। আমাদের যে কোনো ফোর্সকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর যদি আই হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর জে হয়, আর জেড অ্যাক্সিস বরাবর যদি কে হয়, এক্স ওয়াই আর জেড স্পেসিফাই করে আমরা এক একটা ফোর্স স্পেসিফাই করতে পারি, তার মান এবং দিক সবই বলে দেওয়া সম্ভব। তো এরকম যদি আপনি সব ফোর্সের, সব পসিবল ফোর্সের সেটের কথা চিন্তা করেন, ঠিক আছে, সব পসিবল ফোর্সের সেটের কথা যদি চিন্তা করি, তাহলে ওই সেটটা ভেক্টর স্পেস হবে কিনা। ঠিক আছে? তো এটাকে আর কি আমি এইভাবে শর্ট হ্যান্ডে এইভাবে লিখছি, দেখেন। তো আমাদের ফোর্স গুলা হচ্ছে এক্স ওয়াই এবং জেড, এরা সবাই আম, হলো রিয়েল নাম্বারস। ঠিক আছে? সো আপনাদের এইখানে কোয়েশ্চেন গুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আমি দুইটা রো রেখেছি। সো আমি প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করছি যে আচ্ছা এই সেটটা
এটা কি ভেক্টর স্পেস ওভার রিয়েল নাম্বার হবে কিনা। সো এখানে ফিল্ড বলতে রিয়েল নাম্বার ইউজ করতে বলতেছি। আর সেকেন্ড রোটা যখন ফিল আপ করবেন তখন বলছি আচ্ছা এটা ভেক্টর স্পেস ওভার কমপ্লেক্স নাম্বার হবে কিনা। ঠিক আছে। আম, কারণ জিনিসটা হচ্ছে যে আমরা কমপ্লেক্স ভেক্টর স্পেসেই বেশি কাজ করব, কিন্তু ছোটবেলা থেকে করে আসছি রিয়েল ভেক্টর স্পেসে। তো দুইটার মধ্যে একটু পার্থক্যটা বুঝতে পারলে হয়তো ভালো মতো বোঝা যাবে। ঠিক আছে, তো সেই জন্য আর কি এটা এই এক্সাম্পল গুলো দেখা। তো আসেন দেখি। আচ্ছা ইনফ্যাক্ট আমি আম, হ্যাঁ, আই থিঙ্ক সো হোয়াট, আমি এইটা ওপেন করি। আচ্ছা, এটা কি করি নাই। আম, আচ্ছা ঠিক আছে, থাকে আমি আসলে যেটা করতে চাচ্ছিলাম সেটা করি নাই। তো এখন আর মাথা না ঘামাই। আম, যেখানে ছিলাম, ওকে। আচ্ছা তো এখানে আসেন দেখি, চিন্তা করি ফোর্সের ক্ষেত্রে দুইটা ফোর্স যদি যোগ করি, দ্যাট মিন্স এরকম দুইটা জিনিস যদি যোগ করি, যোগ করলে সেটাও যোগফলটাও কি এরকমই আসবে কিনা। আপনি এখানে রেগুলার ভেক্টর এডিশন অ্যান্ড স্কেলিং এর কথাই চিন্তা করবেন। ঠিক আছে, তো আসেন দেখি হোয়াট ডু আই মিন। ফোর্সের এক্সাম্পলটার কথাই বলতেছি, ওই কোয়েশ্চেনটার কথাই বলতেছি। সো যে কোনো ফোর্সকে, ধরেন F1 একটা ফোর্স, তাহলে এটাকে নিশ্চয়ই x1i প্লাস y1j প্লাস z1k, যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, আমার হাতের লেখা যদি বোঝা না যায়। আর F2 ধরেন আরেকটা ফোর্স, যেটা বললাম x2i প্লাস y2j, y আর j কাছাকাছি হয়ে যাচ্ছে, z2k। এখন আমি যদি বলি যে ওকে এদের দুজনকে যোগ করেন, ঠিক আছে, তো আমরা রেগুলার ভেক্টর অ্যাডিশন বলতে যা বুঝি, মানে আমাদের কম্পোনেন্ট ওয়াইজ যোগ করতে হবে। তো কম্পোনেন্ট ওয়াইজ যদি আমরা যোগ করি তাহলে x1 প্লাস x2i প্লাস y1 প্লাস y2j প্লাস z1 প্লাস z2k। তো দেখেন x1 এবং x2 এরা যেহেতু অলরেডি রিয়েল নাম্বার ছিল, y1 y2 এরা যেহেতু অলরেডি রিয়েল নাম্বার ছিল, এদেরকে যোগ করার পরে যা থাকবে সেটাও একটা নতুন রিয়েল নাম্বার হবে। সো লেটস ডিফাইন দেম x3 টু বি x1 প্লাস x2, তারপরে y1 প্লাস y2 কে ধরেন y3 নাম দিলাম, আর z1 প্লাস z3 কে ধরেন z1 প্লাস z2 কে আমি ধরেন z3 নাম দিলাম। তো যেখানে x3 y3 অ্যান্ড z3 এরা সবাই রিয়েল নাম্বার হবে, কারণ দুইটা রিয়েল নাম্বারই আমরা যোগ করছি। তো প্রশ্ন হইল এই যে নতুন যে জিনিসটা পাইলাম এইটাও কি আমাদের ওই সেটের মধ্যে আছে কিনা। তো দেখেন আমাদের সেট আসলে কাকে কাকে ইনক্লুড করতো, এমন শেপের সবাইকে ইনক্লুড করতো যেখানে এক্স ওয়াই এবং জেড হচ্ছে রিয়েল নাম্বার। যেহেতু x3 y3 অ্যান্ড z3 রিয়েল নাম্বার আসছে, আমাদের এইটাও ডেফিনেটলি এই সেটের মধ্যে থাকবে। এই যে জেনেরিক প্রুফ বলতে আমি এইটাই বুঝালাম, যে আমরা দেখাতে পারলাম যে ইয়েস আমাদের অ্যাডিশনের আন্ডারে এটা ক্লোজড। কথাটা বুঝতে পেরেছেন? প্রুফটা কি বুঝছেন আমি কিভাবে প্রুফটা করলাম এখানে? Yes. জেনেরিক ভাবে দেখালাম যে আচ্ছা এটা যে কোনো ফোর্স, আমি একটা এক্সপ্লিসিট এক্সাম্পল নিয়ে দেখাই নাই, আমি নাম্বার ইউজ করে দেখাই নাই, আমি জেনেরিক ভাবে দেখাইলাম এবং জেনেরিক ভাবে যুক্তি দিলাম। যেহেতু আপনি যে ভ্যালুই নেন না কেন, দিন শেষে এগুলো এক একটা রিয়েল নাম্বার আসবে এবং আমাদের সব রিয়েল নাম্বার ওয়ালা এরকম শেপের জিনিসই আসলে ওই সেটের মধ্যে ইনক্লুডেড। সো ডেফিনেটলি এইটাও আমাদের ওই সেটের একটা এলিমেন্ট আর কি। ঠিক আছে, আহ, ধরেন ওই সেটের এলিমেন্ট আর কি। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আচ্ছা নেক্সট। ওকে, সো বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস একটু বলি। আমাদের যেই ফিল্ডের ব্যাপারটা, ভেক্টর স্পেস ওভার অমুক ফিল্ড, সবসময় ভেক্টর স্পেস কোনো একটা ফিল্ডের উপরে হয়। ইউজুয়ালি যদি বলা না থাকে তাহলে হয়তো ইউ আর অ্যাজিউমিং যে রিয়েল নাম্বার, ফিল্ডটা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, তবে আমি এখানে স্পেসিফাই করে দিয়েছি ফিল্ডটা রিয়েল নাম্বার আর ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার আলাদা করে কনসিডার করতে। তো যেহেতু এইটা একটা স্কেলিং এর ব্যাপার, মানে
স্কেলিং অপারেশনটাতে ফিল্ডের ব্যাপারটা আসে, এডিশনের ক্ষেত্রে কিন্তু এইটাও ট্রু হইলে এইটাও ট্রু হবে। ঠিক আছে, সো এখানে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, যে আমার মানে আপনি কমপ্লেক্সের জন্য আবার আলাদা করে প্রুফ করার কিন্তু দরকার নাই, কারণ নতুন কিছু হয় না, সেম প্রুফই থাকবে। বাট স্কেলিং এর সময় যেহেতু রিয়েল নাম্বার দিয়ে স্কেল করা আর কমপ্লেক্স নাম্বার দিয়ে স্কেল করাটা আলাদা ব্যাপার, এই দুইটা আলাদা কনসিডার করতে হবে। তো আসেন দেখি আলাদাভাবে কনসিডার করি। ঠিক আছে, তো আলাদাভাবে কনসিডার করা বলতে আমি কি বুঝাচ্ছি, দেখেন আমি এখানেও একটা ওই যে এফ ওয়ান নিয়ে কাজ করি, আগে যেভাবে ডিফাইন করছিলাম। তো আমি একটা ফিল্ড এলিমেন্ট নেই, ধরেন সেই ফিল্ড এলিমেন্টটা হচ্ছে সি। এটা হইলো, আচ্ছা সি না ইউজ করে ধরেন আর, আর হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো এখন আমি যদি আর দিয়ে যে কোনো ভেক্টরকে স্কেল করি, আমরা তো জানি যে আসলে কিভাবে এটা করতে হয়, যে x1i প্লাস y1j প্লাস z1k। তো এটা করলে আমরা জানি যে আর ইন্টু x1i প্লাস আর ইন্টু y1j প্লাস আর ইন্টু z1k আসবে। তো এগেইন আমি এগুলোকে নতুন করে ডিফাইন করতে পারি, যে যেহেতু আর একটা রিয়েল নাম্বার, x1ও একটা রিয়েল নাম্বার, এইটাও একটা নতুন রিয়েল নাম্বার হবে, এটাও একটা নতুন রিয়েল নাম্বার হবে, এটাও একটা নতুন রিয়েল নাম্বার হবে। দ্যাট মিন্স যে রেজাল্টিং ভেক্টরটা হবে সেটাও ওই আমাদের সেটের ফরম্যাটেই কিছু একটা হবে। ঠিক আছে, অতএব আম, এটাও আমাদের সেটের মধ্যে থাকবে। সো রিয়েল নাম্বারের ক্ষেত্রেও এটা পাস করবে। আচ্ছা, প্রশ্ন হইল, আপনারা কি দেখতে পাচ্ছেন যে কমপ্লেক্স নাম্বার মানে ফিল্ড হইলে আহ কোন একটা ভেজাল হইতো? ঠিক আছে, সো আসেন দেখি আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য এটা স্কেলিং এর আন্ডারে ক্লোজড কিনা ওইটা চেক করি। আচ্ছা ভাই, তবে এই কোর্সের জন্য আমরা একটা কনভেনশন ইউজ করার ট্রাই করব, সবসময় মেনটেন করতে পারবো না, তবে ট্রাই করব। সেটা হচ্ছে আমি যদি কখনো রিয়েল নাম্বার বুঝাই তাইলে হচ্ছে আহ, মানে ইংলিশ অ্যালফাবেট থেকে লেটার ইউজ করব। আর যদি হচ্ছে আমি কমপ্লেক্স নাম্বার বোঝানোর চেষ্টা করি তাইলে হচ্ছে আমি সাধারণত গ্রিক লেটার বা ল্যাটিন লেটার কোনো একটা কিছু, ল্যাটিন তো কোন একটা ইউজ করবো। ঠিক আছে, প্রবাবলি গ্রিক লেটার ইউজ করবো যেটা দিয়ে বোঝাবে যে সেটা কমপ্লেক্স নাম্বার, যেমন লেটস সে ফর এক্সাম্পল ল্যামডা। ঠিক আছে, তো ল্যামডা হইলে একটা কমপ্লেক্স নাম্বার। তো এখন আমাদের স্যার একটা কোয়েশ্চেন ছিল যে প্রিভিয়াস এক্সাম্পলে স্যার মানে ভেক্টর স্পেসটা মানে কোন ফিল্ডের উপর ছিল, রিয়েল নাম্বারের উপর ছিল? হ্যাঁ, আপনাকে বলতে হবে। তো যদি আপনার ফার্স্ট রো সবগুলা চেক হয়, সরি মানে এইখানকার সবগুলা যদি কারেক্ট হয়, সবগুলা যদি কন্ডিশন ফুলফিল করে, জি তাহলে স্যার। আপনি বলবেন যে এই সেটটা একটা ভেক্টর স্পেস ওভার রিয়েল নাম্বার। ঠিক আছে, আর যদি জি স্যার। এইগুলো সবগুলো ফলো করে, মানে কন্ডিশন ফুলফিল করে, তখন আপনি বলবেন এই সেম সেটটাই একটা ভেক্টর স্পেস ফর্ম করে ওভার দ্য কমপ্লেক্স ফিল্ড বা কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে, সো মানে সেট সেম থাকতে পারে, কিন্তু কোন ফিল্ডের উপরে হচ্ছে সেটাও আর কি ম্যাটার করে আর কি। ঠিক আছে, তো হ্যাঁ, এখানে এখানে ইনফ্যাক্ট আমি এই এক্সাম্পলটাতে দেখাবো যে আসলে দেখবেন যে এটা রিয়েল নাম্বারের উপরে ভেক্টর স্পেস ফর্ম করবে। সো ভেক্টর স্পেস ওভার, মানে রিয়েল ভেক্টর স্পেস হবে কিন্তু কমপ্লেক্স ভেক্টর স্পেস হবে না। ঠিক আছে, কেন হবে না, ঠিক সেখানেই এখন যাচ্ছি। দেখেন, যদি ল্যামডা একটা কমপ্লেক্স নাম্বার হয় এবং আমি যদি ল্যামডা দিয়ে স্কেল করি, ধরেন f1 কে স্কেল করলাম, করলে ল্যামডা x1i আসবে প্লাস ল্যামডা y2 জে আসবে প্লাস ল্যামডা জেড, সরি z1, হ্যাঁ সবগুলো ওয়ান হবে, এটা আসবে। তো এখন একটু এই নাম্বারগুলোর দিকে খেয়াল করেন, x1 y1 এবং z1 এরা সবাই রিয়েল নাম্বার, কিন্তু ল্যামডা তো কমপ্লেক্স নাম্বার। তাহলে এই নাম্বারটা কি নেসেসারিলি একটা রিয়েল নাম্বার হবে? এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হইতে পারে, রাইট? সিমিলারলি এগুলোও এক একটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, যেমন ইমাজিনারি নাম্বার আই হইতে পারে, অথবা আপনার 1+2i হইতে পারে,
হোয়াট এভার ইট ইজ, এই জিনিসটা কি আমাদের সেটের মধ্যে অন্তর্গত? আমাদের সেটের এলিমেন্টের ডেফিনেশন গুলো ছিল এরকম টাইপের যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, হ্যাঁ শেপটা মিলতেছে, বাট এখানে তো এক্স ওয়াই এবং জেড ছিল রিয়েল নাম্বার। যেহেতু আমাদের এখানে এগুলো রিয়েল নাম্বার না, দ্যাট মিনস অ্যাটলিস্ট এই সেটটা যেভাবে ডিফাইন করা আছে সেইটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হইতে পারবে না, কারণ এইটা স্কেলিং অপারেশনের আন্ডারে ক্লোজড না, কমপ্লেক্স ফিল্ডের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, সো আপনি যদি চেক করেন দেখবেন যে এটা ক্রস। তো যেহেতু এটা মানলো না, বাকিগুলো আসলে চেক করার কোনো পয়েন্ট নাই, এটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হবে না। আম, আপনি চাইলে অ্যাডিশনের গুলো দেখতে পারেন, কারণ অ্যাডিশন তো ওই যে বললাম যে আগের যা প্রুফ এখানেও তাই হবে। চেঞ্জটা আসবে হচ্ছে যখন স্কেলিং অপারেশন গুলো মিক্সের মধ্যে আসবে, এই যে ফিল্ড যখন আহ, হিসাবে আসবে, তখন এইগুলোর মধ্যে দেখেন কোথাও ফিল্ডই নাই। ঠিক আছে, এগুলোর মধ্যে দেখেন কোথাও ফিল্ডের ব্যাপারই নাই। মানে ক্যান আই, এই চারটার মধ্যে দেখেন কোনো ফিল্ডের ব্যাপারই নাই। অ্যাডিউতে এইখানে সব ফিল্ডের ব্যাপারগুলো আছে। সো এই জায়গাগুলোতে দেখবেন যে আসলে ম্যাটার করবে, এবং যেহেতু এটা ফলো করে না, এর প্রপার্টিও চেক করার কোনো দরকার নাই। লাস্টের সবগুলো বাদ, এবং এটা কমপ্লেক্স ভেক্টর স্পেস না, তবে রিয়েল ভেক্টর স্পেস। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আপনি এটা বলতে পারেন যে স্যার আমি যদি এখানে রিয়েল নাম্বার না দিয়ে আমি যদি কমপ্লেক্স নাম্বার দিতাম, তখন তো এটা একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হইতো। তো আমি বলবো যে হ্যাঁ, তখন এটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হইতো, বাট ইউ আর টেকিং এ ডিফারেন্ট সেট। এইখানে আপনি নিয়েছেন এমন সব মানে সেট এলিমেন্ট গুলো নিয়েছেন যেখানে এক্স ওয়াই জেড গুলো হচ্ছে রিয়েল নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার নিলে আপনি আরো অনেক বড় সেট নিয়ে কাজ করতেছেন। তো হ্যাঁ, ওই সেটটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হইতে পারে, বাট আমি যেই সেটটা আমি আপনাদেরকে দিয়েছি সেইটা অ্যাটলিস্ট ভেক্টর স্পেস, মানে রিয়েল ভেক্টর স্পেস, বাট এটা কমপ্লেক্স ভেক্টর স্পেস না। ঠিক আছে, আপনারা দেখবেন রিয়েল ভেক্টর স্পেসের সবগুলোই ইয়ে করবে। আর আমরা যেহেতু এর আগে ছোটবেলায় ফোর্স নিয়ে যখন কাজ করছি, সবসময় রিয়েল ভেক্টর স্পেস নিয়ে কাজ করছি, রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি। সো হ্যাঁ, এইটা আমাদের ছোটবেলা যে ভেক্টর রাশি আর ভেক্টর স্পেসের কনসেপ্ট গুলো আসলে সবই রিলেটেড। ঠিক আছে, এখান থেকেই বড় করা। ঠিক আছে, ওকে। সো ক্যান আই মুভ অন ফ্রম দিস এক্সাম্পল? এটা কি সবাই বুঝছেন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমি গতদিন আম, বলছিলাম হচ্ছে আমাদের আহ, কি বলে, আমাদের স্ট্রিং এর একটা এক্সাম্পল দেওয়ার কথা বলছিলাম। ধরেন পাইথন স্ট্রিং এর কথাই চিন্তা করি। ঠিক আছে, তো পাইথন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই যে হ্যালো এবং ওয়ার্ল্ড দুইটা স্ট্রিং নিয়েছি। সো এরা আমাদের, সো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে সব পসিবল স্ট্রিং এর যে সেটটা, ইনফাইনাইট সেট, ঠিক আছে, বাট এই যে সেটটা আছে এই সেটটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে কিনা। কারণ এখানে দুইটা অপারেশন ডিফাইন করা যায়। সেটা হচ্ছে যে আমি চাইলে দুইটা স্ট্রিংকে যোগ করতে পারি, এবং আমি চাইলে গুণ করতে পারি একটা ফিল্ড এলিমেন্ট দিয়ে। ফিল্ড এলিমেন্টটা কি হবে? এক একটা ইন্টেজার হবে। এখন ইন্টেজার তো ফিল্ড হয় না, তো এই জন্য আমি এখানে Z5 নিয়েছি, মডিউলো 5 নিয়েছি, 5-এর বাইরে আমরা যাব না। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে এইটা কোন একটা আহ, মানে আমাদের যে অপারেশনের যে ডেফিনেশন সেইটা অনুযায়ী এটা কোনো আহ, কি বলে ফিল্ড ফর্ম করে কিনা। সো আমাদের এখানে অ্যাডিশনের একটা নোশন আছে যে কিভাবে দুইটা স্ট্রিং অ্যাড করতে হয়, এবং আমাদের কিভাবে স্কেল করতে হয়, আমি এটাকে স্কেল বলতেছি, সেটার একটা নোশন আছে। তাই তো? সো আমাদের প্রশ্ন হইল যে এটা ভেক্টর স্পেস ফর্ম করে কিনা। আসেন চিন্তা করি। ঠিক আছে, সো গোলটা হোপফুলি সবাই বুঝতে পারছেন যে আমরা কি প্রুফ করতে যাচ্ছি। আমাদের এখানে ফিল্ডটা হচ্ছে Z5। ঠিক আছে, কারণ ইন্টেজাররা ফিল্ড না, আম, এদেরও আলাদা নাম আছে আর কি। ঠিক আছে, বাট ওই আলোচনায় না যাই। তো হ্যাঁ, সো আমাদের প্রথম, আচ্ছা কন্ডিশনগুলো আমি এখানে লিখে ফেলি। আচ্ছা, এডিশনের ক্ষেত্রে হয় কিনা দেখি, আসেন। সো ডেফিনেটলি একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করলে তো আপনাকে ডেফিনেটলি আরেকটা নতুন স্ট্রিং দিবে, তাই তো? সো এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই যে আচ্ছা এটা ক্লোজড, অসুবিধা নাই। তারপরে আপনি যে স্কেলিং বলতে যেটা বুঝাচ্ছি আর কি, ঠিক আছে, যে আমি যদি 3 দিয়ে কোনো একটা স্ট্রিংকে স্কেল করি, ওটা 3 বার রিপিট হবে, বাট আইদার ওয়ে ওইটাও একটা নতুন স্ট্রিং হবে, সো এইটাও ফুলফিল করবে। সো প্রথম দুইটা কন্ডিশনে ক্লোজ আর ফুলফিল হবে, অসুবিধা নেই। নেক্সট আমাদের দেখতে হবে যে অ্যাডিশনের সবগুলো প্রপার্টি ফলো করে কিনা। ঠিক আছে, সো বেসিক্যালি
ক্যান আই। ক্যান মানে হচ্ছে কমিউটেটিভিটি। তো কমিউটেটিভিটি মানে কি বোঝাচ্ছে যে এ প্লাস বি আর বি প্লাস এ সেম হইতে হবে। সো ফর এক্সাম্পল এটা যদি দুইটা স্ট্রিংই হইতে ধরেন, এই দুইটা কি ইকুয়াল? নো স্যার। না, একটা হচ্ছে অ্যাব আর একটা হচ্ছে বা, রাইট? তো ডেফিনেটলি তার মানে স্ট্রিং এর যে অ্যাডিশন অপারেশনটা আছে এটা কমিউটেটিভ অপারেশন না। সো এটা কিন্তু এখানে ফেইল করছে। ঠিক আছে, সো এটা কমিউটেটিভ না। সো আপনি যদি অ্যাড করেন ডেফিনেটলি মানে হ্যালো ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড হ্যালো সেম দুইটা স্ট্রিং না। ঠিক আছে, তো আম, হ্যাঁ, সো বেসিক্যালি এটা হচ্ছে কমিউটেটিভ না, সো এইখানেই ফেল করে গেছে। সো পরেরগুলো আসলে চেক করার দরকার নেই, দিস ইজ নট গোয়িং টু বি আ ভেক্টর স্পেস, বাট তাও আমরা ইন্টারেস্টিং হবে কিছু জিনিস দেখবো আমরা, সেই জন্য আর কি আমি পরের এক্সাম্পল গুলো দেখাচ্ছি। সো আর এখানে স্ট্রিংটা মানে স্যার এটা Z5 ছিল না ফিল্ডটা, তাহলে বাট এটা Z5 এর ভেতরে কিভাবে আসছে বা আসে নাই ওইটা মানে আচ্ছা ক্লোজারের মধ্যে কেমনে বুঝছিলাম? আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে ক্লোজার বলতে যেটা বুঝায় স্কেল করার পরে যা হবে, মানে এইটা কি নতুন আরেকটা স্ট্রিং না? হোয়াট এভার এ যেই স্ট্রিংই থাকুক না কেন, এবং এখানে যদি আমি 3 দিয়েছি, বাট আপনি Z5 এর মতো 0 1 2 3 4 পর্যন্ত আছে, তো আপনি এখানে 0 বসান, 1 বসান, 2 বসান, 3 বসান বা 4 বসান, এই নতুন জিনিসটাও তো একটা নতুন একটা স্ট্রিং, রাইট? জি স্যার। এইটাকেই ক্লোজার বলে। মানে অপারেশনটা করার পরেও আপনি একটা আহ, মানে কি বলে হচ্ছে যে সেম সেটের মধ্যেই আছেন। যেমন আমি, মানে এটা যদি বুঝতে অসুবিধা হয় এটার কথা চিন্তা করেন, যেমন আমি যদি হ্যালোর সাথে ওয়ার্ল্ডকে ডিরেক্টলি মাল্টিপ্লাই করতাম, স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং মাল্টিপ্লাই করতেছি, এইটা তো আপনার পাইথনে এটার তো কোনো সেন্স নাই, একটা ইরর দিবে, রাইট? জি স্যার। তো ব্যাপারটা আর কি ওইরকমই, যে ধরেন তখন আর কি স্ট্রিং আউটপুট যেটা পাচ্ছেন, ওয়েল কোনো আউটপুটই পাচ্ছেন না, ধরেন আউটপুট হচ্ছে ইরর পাইতেছেন, তো ওইটার জি আমার স্যার। স্ট্রিং এর সেটের মধ্যে নাই। ক্লোজার বলতে জাস্ট এতটুকুই বোঝায় যে অপারেশনটা করার পরেও আমি নতুন আরেকটা, মানে ওই সেটের মধ্যে থেকেই কোনো কিছু পাবো কিনা। স্যার আমার কনফিউশনটা ছিল এরকম, ধরেন স্যার মানে Z5 এর ক্ষেত্রে ধরেন স্যার এখানে কিছু হুম, ইন্টিজার আছে, হ্যাঁ মানে এ 0 1 2 3 4, রাইট? তো হ্যাঁ এখন যদি আমি মানে 3+4 যদি যোগ করি দেন তাহলে আসে 7, যেটা হচ্ছে মানে ওই ফিল্ডের বিলং হ্যাঁ বিলং হ্যাঁ, করে না ওইটা যেহেতু। ওইটা হচ্ছে পরের কোয়েশ্চেন, ওইটা হচ্ছে আপনি জিজ্ঞেস করতেছেন কাইন্ড অফ, দেখেন আপনি আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা কিন্তু জি। এই সিনারিও গুলো, রাইট? জি স্যার, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওইটা জি হচ্ছে স্যার। পরের রুল। সো ক্লোজার রুলগুলা, সো রুলগুলা খুবই সিম্পল, যে এক একটা জাস্ট এক একটা জিনিস চেক করে। সো ক্লোজারের ক্ষেত্রে অলওয়েজ আস্ক, যদি এইটা একটা ফিল্ড এলিমেন্ট হয় এবং এটা একটা ভেক্টর হয়, এই জিনিসটাও একটা ফিল্ড এলিমেন্ট কিনা, সরি, এই এই জিনিসটা একটা ভেক্টর কিনা, তো মানে আপনার ওই সেটের মধ্যেই আছে কিনা, স্ট্রিং এর এলিমেন্টই কিনা, যেহেতু আছে ওটা ওখানেই শেষ, ক্লোজারটা চেক। বাট অন্যান্য সামনে অসুবিধা আছে, রাইট? বাট সেই জি জন্যই স্যার। আসলে আমি ইন্ডিভিজুয়ালি আর কি দেখতেছি। তো হ্যাঁ, মানে ওইখানে যাওয়ার পথে আমরা অ্যাডিশনেও কিছু গ্যাঞ্জাম আছে, যেমন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড হ্যালো দুইটা সেম জিনিস না। তো বেসিক্যালি কমিউটেটিভিটি ফেল করবে। তারপরে অ্যাসোসিয়েটিভিটি, কমিউটেটিভিটি ফেল করা মানেই কিন্তু অ্যাসোসিয়েটিভিটি ফেল করবে এরকম না। কেন? কারণ চিন্তা করে দেখেন, আম, যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি বললে যা বুঝায় সেটা যা, আগে যদি আপনি এ আর বি যোগ করে নিতেন, তার সাথে সি যোগ করতেন, এটা কিন্তু একই রেজাল্ট দেয়, যদিও কমিউটেটিভ না। বাট এইটা হচ্ছে এ এর সাথে, মানে এ এর সাথে বিসি যোগ করতেছেন, আর ডান সাইডে হচ্ছে এ বি এর সাথে সি যোগ করতেছেন, বাট এট দি এন্ড অফ দ্য ডে সবাই এবিসি দিবে। বুঝতে পারছেন? সো যদিও এইটা কমিউটেটিভ না, বাট দিস ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, সো আমি টিক চিহ্ন দিই যেগুলো আর কি পাস করতেছে। ঠিক আছে, সো হ্যাঁ এটাই। সো জাস্ট বিকজ কোনো কিছু কমিউটেটিভ না তার মানে যে অ্যাসোসিয়েটিভ হবে না তা না। ইনফ্যাক্ট ফেমাসলি আপনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু হচ্ছে কমিউটেটিভ না, এটা সবাই জানে, কিন্তু এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ, এটা আমাদের আবার মাথায় থাকে না। সো মাল্টিপ্লিকেশন যদিও মানে কমিউটেটিভিটি ঘটানো যাবে না, বাস অ্যাসোসিয়েটিভিটি আপনি ধুমধারাক্কা খাটাইতে পারেন, কোনো অসুবিধা অসুবিধা নেই।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিউট্রাল এলিমেন্ট বা জিরো যেটা, ঠিক আছে, স্ট্রিং এর সেট থেকে এমন একটা এলিমেন্টের নাম বলেন যেটা যে কোনো স্ট্রিং এর সাথে যোগ করলেই সেম স্ট্রিংটা পাওয়া যায়। এমটি স্পেস। স্ট্রিং, রাইট? আচ্ছা, আর কোনো অপশন আছে? অন্য কেউ কিছু বললেন? স্যার স্পেস কি না, হবে? স্পেস দিলেও তো আসলে আপনি টেকনিক্যালি সেম সেম স্ট্রিং পাবেন না, কারণ ওয়েল যদি স্পেস দেন তাহলে এ স্পেস চলে আসবে, এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা কিন্তু সেম না, কারণ ও পাশে আচ্ছা। একটা ক্যারেক্টার আছে, মানে দুইটার লেন্থও সেম না ধরেন, রাইট? সো হ্যাঁ, এখানে লাগবে হচ্ছে এমটি স্ট্রিং, মানে কোনো এলিমেন্টই নাই, জাস্ট খালি স্ট্রিং। তো হ্যাঁ, নিউট্রাল এলিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার সেটের মধ্যে এমন একটা কিছু থাকা লাগবে যেটা ওর সাথে যে কোনো কাউকে যে যোগ করেন না কেন, ওই সেটের এলিমেন্ট যে কোনো স্ট্রিংকে যোগ করেন না কেন, ইউ গেট দ্য সেম স্ট্রিং আউট। ঠিক আছে? তো এবং এই এক্সাম্পলটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেখেন, আমরা সবসময় চিন্তা করি তো নাম্বার হিসাবে। তো এখানে কিন্তু জিরো বলতে আসলে এইটাই আমাদের জিরো, এমটি স্ট্রিংটাই হইলো আমাদের জিরো, বাট মানে আমি ওই যে সংখ্যা না, এমনও হইতে পারে। সো এইটাই আমি তখন বলতেছিলাম যে আমাদের যদি অ্যাডিশন অপারেশন যদি আমাদের হাতে ডিফাইন করার ক্ষমতা থাকে, উই ক্যান ডু মাচ মোর ইন্টারেস্টিং স্টাফ। ঠিক আছে, যেখানে শুধু দ্য নাম্বার জিরোর উপরেই আমরা আটকে থাকবো না। ঠিক আছে, সো এইটাও আসলে ফুলফিল করে। ওকে, এখন ইনভার্স এক্সিস্ট করে কিনা, অ্যাডিটিভ ইনভার্স। আপনি একটা স্ট্রিং এর সাথে প্রত্যেকটা স্ট্রিং এর জন্যই দেখাইতে হবে যে এরকম একটা স্ট্রিং এক্সিস্ট করে। আচ্ছা, আমি এখানে ধরাইতে পারতেছি না, বাট আমি এখানেই শেষ করতে চাচ্ছি এটা। কারণ একটা সেকেন্ড একটু স্পেস করে নিই। হ্যাঁ, অ্যাডিটিভ ইনভার্স বলতে আমরা যেটা বুঝাই যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এমন করেসপন্ডিং আরেকটা এলিমেন্ট থাকবে যেটা যোগ করার পরে ইউ গেট দ্য জিরো এলিমেন্ট, মানে এইখানে জিরো এলিমেন্ট যেহেতু এমটি স্ট্রিং, এমটি স্ট্রিংটা পাইতে হবে। তো এমন কোন স্ট্রিং কি এক্সিস্ট করে? আপনি কোন একটা স্ট্রিং এর সাথে যাই যোগ করেন না কেন, ওর তো লেন্থ বাড়তেই থাকবে, লেন্থ তো আর কমবে না। সো এমটি স্ট্রিং কিন্তু কখনোই পাবেন না, রাইট? সো অ্যাজ এ রেজাল্ট এইটাও ফলো করবে না। ঠিক আছে, এই কন্ডিশনটাও ফুলফিল করে নাই। এটাকে বুঝছেন? মানে অ্যাডিটিভ ইনভার্স বলতে কি বুঝাচ্ছি, মানে এই স্ট্রিং এর নেগেটিভ বলে কিছু নাই। যেমন আপনি যদি পাইথনে মাইনাস এ দেন, আই থিংক এটা আপনার হচ্ছে যে ইররই দেয়, আবার রিভার্স করে কিনা আল্লাহ জানে, আমার খেয়াল নাই। ঠিক আছে, সো নেগেটিভ দিয়ে মনে হয় ডিফাইন নাই। ঠিক আছে, হ্যাঁ, আই থিঙ্ক নাই। যদি রিভার্স হতো তাহলে কি বলতাম আইডেন্টিটি আছে? না, তাইলেও হইতো না, কারণ ধরেন আপনি যদি আসলে এখানে যেমন এ স্ট্রিং এর রিভার্সে যদি করতাম এ, তো এর সাথে যোগ করলেও তো এ এ হয়, তাই না? এটা তো এমটি স্ট্রিং তো ফেরত পাবেন না রিভার্সটা যোগ করার পরে। আপনার অ্যাডিশনের ডেফিনেশন চেঞ্জ করা যাবে না, আপনি অ্যাডিশনের ডেফিনেশন একবার যা ধরছেন ওইটাই বলা লাগবে, যে হ্যালো আর ওয়ার্ল্ড যে জাস্ট কম্পোজ করে দেয়, পাশাপাশি বসায় দেয়, ঠিক আছে, বা কনক্যাটেনেট করে দেয়, এইটাই ডেফিনেশন হিসেবে যদি ইউজ করেন, আপনি যদি রিভার্স করে তাইলেও আসলে হবে না। ঠিক আছে, তো এই আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো এইখানে কোনো এমন কিছু এক্সিস্ট করে না যেটা আপনাকে এমটি স্ট্রিং দিবে। বাট মানে দিস শুড গিভ ইউ দ্য আইডিয়া যে আমরা যখন বলি যে অ্যাডিটিভ ইনভার্স মানে কি, অ্যাডিটিভ ইনভার্স মানে আসলে এই জিনিসটাই বোঝায়। বা নেগেটিভ অমুক বললে কি বোঝায়, যে অমুকের সাথে ওই তমুক জিনিসটা যোগ করলে যেন জিরো এলিমেন্টটা পাওয়া যায়। ঠিক আছে, এইটাই। সো হোপফুলি এখন আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাক্সিওম গুলো আসলে কিরকম টাইপের জিনিস আমরা চাচ্ছি। ঠিক আছে, বা কি কি ধরনের কথা মিন করতেছে। ঠিক আছে, তো আসেন তারপরে আগাইতে থাকি, আমাদের পরের গুলাও দেখি যে অ্যাসোসিয়েটিভিটি। তো যেমন হচ্ছে যে এই অ্যাসোসিয়েটিভিটিটা হচ্ছে আমাদের স্কেলিং এর অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, সো যেমন আমি যদি এখন আম, যদি একটা স্ট্রিং কে ইয়ে করি, ধরেন 3 টাইমস এ, তারপরে এটাকে আবার 4 টাইমস এ দিলাম। ঠিক আছে, সো যেটা নিয়ে আর কি আপনি টেনশন করতেছিলেন, তো সেটা যদি করি, এইটা তো প্রথমে যেটা দিবে সেটা হইল
4 টাইমস 3 বার এ এ এ দিবে। আচ্ছা আমি আসলে ক্যাপিটাল লেটার ইউজ করি, কেন জানি স্মল লেটারে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো এইটাকে আবার 4 বার রিপিট করলে যেটা আসবে সেটা হইল ওয়েল এ 12 বার। ঠিক আছে, 12 বার আসবে। ঠিক আছে, ভালো কথা। যদি অ্যাসোসিয়েটিভিটি ওভার স্কেলিং যদি এটা ফুলফিল করতে হইতো, তাহলে এইটা আর এইটা সেম হইতে হইতো, রাইট? তো আচ্ছা আমি একটা কাজ করি এখানে, যে ডটটা দেই কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। ঠিক আছে, তো এখন 3 4 এ 12, বাট রিমেম্বার আমাদের এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে Z5 এর মাল্টিপ্লিকেশন প্রসিডিওর, তার মানে 12 নিলে হবে না, তারপর আবার মড 5 বলতে হবে। সো দিস ইজ বেসিক্যালি, এই গুণটা কিন্তু ফিল্ডের গুণ, তো গুণ করার পরে দিস বিকামস 2, তো 2 টাইমস এ। ওকে, সো উইচ গিভ, সরি, 2 টাইমস এ হুইচ গিভস ইউ এ এ। ঠিক আছে, তার মানে এই দুইটা ইকুয়াল না। ঠিক আছে, এরা দুইজন সেম না, তার মানে এইটাও ফুলফিল হবে না আসলে। ঠিক আছে, তো আপনি যে টেনশনটা করতেছিলেন, হ্যাঁ ওইটা, ওইটাও সত্যি যে এটা আসলে ফুলফিল করবে না এখানে। ঠিক আছে, আমরা জাস্ট একটা ডিসপ্রুভ করে দেখাই দিলাম। ওকে, বাট দ্য থিং ইজ, একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারতেছেন, যে আচ্ছা আমার এখানে কোন ধরনের গুণের কথা আমরা বলতেছি। ঠিক আছে, 4 টাইমস 3, এই যে গুণটা, এইটা হচ্ছে আমাদের ফিল্ড এলিমেন্টের গুণ, মানে Z5 ওই সেটের মধ্যে গুণ। আর এই গুণগুলো হচ্ছে আমাদের ভেক্টর স্পেসের যে স্কেলিং সেই ব্যাপারটা। ঠিক আছে, সো এইটার রুল আলাদা, এইটার ডেফিনেশন আলাদা, এইটার ডেফিনেশন আলাদা, বাট দুইটা কোইনসাইড করতে হবে যদি একটা ভেক্টর স্পেস হইতে হয়। ঠিক আছে, যদি না হয় বাদ, শেষ। বুঝতে পারছি? তো সিমিলারলি এখন আপনি ডিস্ট্রিবিউটিভিটি ওভার, ধরেন এডিশন, সো আপনি হয়তো দেখাবেন যে 3 টাইমস এ প্লাস বি। সো এটা কি করবে? এটা হচ্ছে 3 টাইমস এ বি, সো এ বি, এ বি, এ বি। ঠিক আছে, আর যদি আমি উল্টোটা করতাম, সো 3 টাইমস এ প্লাস 3 টাইমস বি, ডিস্ট্রিবিউটিভিটি ল যেটা বলে, এই ডিস্ট্রিবিউটিভিটি ল যেটা বলে যে দুইটা সেম হইতে হবে। তো এখন খেয়াল করে দেখেন, এটা কিন্তু দিবে হচ্ছে এ এ এ, তারপরে 3টা বি, এইটাও দুইটা সেম না, সো এইটাও ফেল করছে। ঠিক আছে, সো ফেইল করার অনেক রাস্তা আছে। সো যখন আমি ওই প্রপার্টি গুলো দেখাইছিলাম তখন হয়তো মনে হচ্ছিল অবভিয়াস এইটা তো ট্রু হবেই, বাট দেখেন অনেক কেসেই আসলে ট্রু হইতে নাও পারে। ঠিক আছে, এবং এরকম এক্সাম্পল বিল্ড করা পসিবল যে এখানে অলমোস্ট সবগুলোই আর কি ফেল করবে, একটা খালি, সরি, সবগুলো পাস করবে, একটা করে ফেল করবে, এরকম আর কি। ঠিক আছে, আরেকটা ডিস্ট্রিবিউটিভিটি ল ছিল কি, সেটা হচ্ছে যেটা নিয়ে আপনি চিন্তা করতেছিলেন, যে 3 + 4, এইটার সাথে আমি যদি আম, চিন্তা করি, যে একটা স্ট্রিং স্কেল করার কথা চিন্তা করি, 3 + 4, এটা তো আবার হচ্ছে আমাদের ওই ফিল্ডের অ্যাডিশন, তো 3 আর 4 যোগ করে 7 হবে, বাট মড 5 নিতে হবে, তার মানে দিস বিকামস 2a, সো দিস গিভস ইউ এ এ, ভার্সেস 3 টাইমস এ প্লাস 4 টাইমস এ। বুঝতেই পারতেছেন এটা আসলে 7 বার এ আসবে। ঠিক আছে, এগেইন নট সেম, সো এইটাও ফেল। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। আর ফাইনালি হচ্ছে ইউ। ইউনিট বলতে কি বোঝায়? আপনার যে ফিল্ড এলিমেন্ট গুলো আছে, ফিল্ডের মধ্যে সবসময়ই অ্যাটলিস্ট দুইটা জিনিস থাকতে হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 হচ্ছে যেটা আপনার ফিল্ডের অ্যাডিটিভ আইডেন্টিটি, আর 1 হচ্ছে আপনার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফিল্ডের সেটের মধ্যে। ঠিক আছে, তো আপনি ফিল্ডের ওই 1টাকে নিবেন। ঠিক আছে, ওই যে Z5 এর মধ্যেও তো 1 আছে, অসুবিধা নাই। ওইটা নিয়ে দেখাবেন যে কোনো আরবিট্রারি স্ট্রিংকে যদি আপনি গুণ করেন, তাহলে আসলে আপনি সেম জিনিসই পান। ঠিক আছে, সো হ্যাঁ আমরা জানি যে এটা যেহেতু একবার রিপিট করতে বলতেছি, সো দিস জাস্ট গিভস মি দ্যাট সেম স্ট্রিং, সো এইটা ট্রু, সো এইটা আবার চেক।
ঠিক আছে। সো এই হচ্ছে আপনার কিভাবে প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা প্রপার্টি আসলে এক্স্যাক্টলি কি বলতেছে সেটা হোপফুলি আপনার স্ট্রিং এর এক্সাম্পলটা দিয়ে একটা নন ম্যাথমেটিক্যাল এক্সাম্পল থেকে মনে হয় ভালো মতো বোঝা যায়। এই জন্যই আপনাদেরকে এই এক্সাম্পলটা পুরোপুরি করানো। বাট টু বি অনেস্ট, যখনই দেখবেন যে আচ্ছা স্ট্রিং তো কমিউটেটিভই না, এ প্লাস বি আর বি প্লাস এ সেম জিনিস না, সো এইটা আসলে মানে শেষ, ওইখানেই শেষ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো আমাদের নর্মাল সেন্স থেকে এটাকে বেসিক্যালি অ্যাডিশন অপারেশন হিসেবে ডিফাইন করি। তো ম্যাথমেটিশিয়ানরা সেইখানেই প্লাস অপারেশনটা ইউজ করে যেইখানে ওইটার একটা কমিটেটিভ প্রপার্টি আছে। ঠিক আছে, সাধারণত মানে এরকম আহ, মানে কি বলে অ্যাড ফাংশন, মানে অ্যাড বা অ্যাডিশন অপারেশন গুলো তারা ওই ওই জায়গায় ইউজ করে যেখানে আসলে সাধারণত কমিটেটিভিটিটা খাটে। ঠিক আছে, সো ম্যাথমেটিশিয়ানরা হয়তো পাইথনের সাথে এগ্রি করবে না, মানে পাইথনের এই সিম্বলের সাথে এগ্রি করবে না, বাট ডেফিনেটলি দুইটা দুই সেন্সে ইউজ হচ্ছে। সো যাই হোক, এই আর কি। সো আমাদের এই হলো এক্সাম গুলোকে কিভাবে ব্রেক ডাউন করতে হয় বা কিভাবে চেক করতে হয়, কিভাবে প্রুফ করতে হয়, কিভাবে ডিসপ্রুভ করতে হয়। তো আপনাদের এইখানে দেখবেন যে আরো কিছু এক্সাম্পল আছে। বেসিক্যালি ইউ শুড গো থ্রু দিস, ঠিক আছে, যাতে করে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পলে, যেমন আমি এই এক্সাম্পলটাতে বলেই দিয়েছিলাম যে দিস ইজ আ রিয়েল নাম্বার, আর কিছু এক্সাম্পলে দেখেন আমি লিখে দিয়েছি এফ থেকে এফ। তো আপনি যখন আর কি রিয়েল নাম্বার কনসিডার করবেন, রিয়েল ভেক্টর স্পেস কিনা, তখন বেসিক্যালি ইউ থিঙ্ক অফ দিস ফাংশন ফ্রম আ রিয়েল নাম্বার টু আ রিয়েল নাম্বার, মানে রিয়েল ফাংশন। আর যখন কমপ্লেক্স ভেক্টর স্পেস চিন্তা করবেন, তখন আমি বলতে চাচ্ছি যে এটা কমপ্লেক্স ইনপুট নিতে পারে এবং কমপ্লেক্স আউটপুট দিতে পারে। ঠিক আছে, সো ওয়েন এভার আই সে এফ, বেসিক্যালি আপনি যদি রিয়েল নাম্বারের জন্য করেন তাহলে রিপ্লেস অল দোজ এফস উইথ আর্স। ঠিক আছে, আর যখন কমপ্লেক্স নাম্বারের হিসাব করতেছেন তখন সব কমপ্লেক্স নাম্বার দিয়ে আর কি চিন্তা করেন। ঠিক আছে। তো এখানে আপনাদের যেমন 10 নাম্বার কোয়েশ্চেনটাও দেখবেন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সেটা হচ্ছে ফাংশন গুলাও আসলে একটা ভেক্টর স্পেস ফর্ম করে। ঠিক আছে, কারণ আপনি দুইটা ফাংশন চাইলে যোগ করতে পারেন। আবার আমরা একটা ফাংশনকে কোন একটা নাম্বার দিয়ে স্কেল করতে পারি। ধরেন এটা যদি একটা রিয়েল নাম্বার হয় বা কমপ্লেক্স নাম্বার হয়, জাস্ট নর্মালি একটা ফাংশনকে তো গুণ করতেই পারি। সো এই যে দুইটা গুণের মানে স্কেলিং এর ডেফিনেশন আছে আর অ্যাডিশনের ডেফিনেশন আছে, ব্যবহার করেন, দেখেন আপনার সবগুলো চেক আসে কিনা। তো আপনারা দেখবেন যে এইটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। ঠিক আছে। সো ইন্টারেস্টিংলি ফাংশনের অল পসিবল ফাংশনের সেটও আসলে একটা ভেক্টর স্পেস ফর্ম করে। ঠিক আছে। তো রিয়েল ভেক্টর স্পেসও ফর্ম করে, কমপ্লেক্স ভেক্টর স্পেসও ফর্ম করে। আচ্ছা, আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে দেখেন রিয়েল নাম্বার তো কমপ্লেক্স নাম্বারেরই একটা সাবসেট। ঠিক আছে, সব রিয়েল নাম্বারই আসলে এক একটা কমপ্লেক্স নাম্বারও। তো কোনো একটা সেট যদি আপনি প্রুফ করতে পারেন যে এটা একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস, ওইটা কিন্তু অটোমেটিক্যালি রিয়েল ভেক্টর স্পেসও হয়ে যাবে। কারণ মানে যে যদি সব কমপ্লেক্স নাম্বারের জন্য কন্ডিশনগুলো ফুলফিল করে, ডেফিনেটলি ছোট একটা সাবসেটের জন্য তো ফুলফিল করবেই। ঠিক আছে, সো ওটাও একটা রিয়েল নাম্বারের জন্য রিয়েল ভেক্টর স্পেসও হবে। বাট এমন হইতে পারে যে অমুক সেট এটা একটা রিয়েল ভেক্টর স্পেস কিন্তু কমপ্লেক্স ভেক্টর স্পেস না, যেমন আপনাদের ফার্স্ট এক্সাম্পলটা এরকম ছিল। এটা একটা রিয়েল ভেক্টর স্পেস, ফোর্সের সেট গুলা হচ্ছে একটা রিয়েল ভেক্টর স্পেস, বাট নট আ কমপ্লেক্স ভেক্টর স্পেস। ঠিক আছে, মানে ছোট সেটটা ভেক্টর স্পেস হইছে কিন্তু বড় সেটটা ভেক্টর স্পেস হয় নাই, এমন সিনারিও হইতে পারে। কিন্তু বড় সেটটা যদি একটা ভেক্টর স্পেস হয়, ছোট সেট তো মানে সাধারণত রিয়েল ভেক্টর স্পেস তো হবেই আর কি, এরকম আর কি ব্যাপারটা। তো এইটারও একটা সেন্স আছে যে মানে আসলে সব সাবসেটই হবে কিনা, রিয়েল আর কমপ্লেক্সের ব্যাপারে তো বললাম, বাট সব সাবসেটের ব্যাপারেই হবে কিনা সেটার একটা সেন্স আছে যেটাকে হচ্ছে সাবস্পেস বলে। ঠিক আছে। তো ওইটাতেও পরে আসতেছি, তো এখানে এক্সাম্পল গুলো একটু দেখেন। সো ফাংশনের কথাবার্তা বলছি, তারপরে যে ম্যাট্রিক্স গুলাও আসলে বেসিক্যালি আমাদের একটা আম, কি বলে রেগুলার মাল্টিপ্লিকেশন যদি আমরা ব্যবহার করি এবং রেগুলার এডিশন যদি আমরা ব্যবহার করি, মানে রেগুলার স্কেলিং, ঠিক আছে, নট ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আমরা যে স্কেলিং এর কথা বলতেছি, এইগুলা ভেক্টর ফর্ম করবে। তো এইখানে দেখেন কোয়েশ্চেন 11 আর কোয়েশ্চেন 12 এর মধ্যে আমি একটা ইন্টারেস্টিং কাজ করছি। সেটা হচ্ছে যে গুণের ডেফিনেশনটা চেঞ্জ করে দিছি। দেখেন লাস্ট এলিমেন্টটাকে ল্যামডা টাইমস সি না বসায় 0 বসাইছি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়েশ্চেন 11 অ্যান্ড কোয়েশ্চেন 2। এইটার জন্য কি ইফেক্ট হয় সেটা চেক করবেন। ঠিক আছে। তো এরকম আর কি আপনাদের কাজগুলো হচ্ছে এগুলোই। বেসিক্যালি দেখবেন যে এখানে অনেক ধরনের ইয়ে আছে, এগুলো সব চেক করবেন। আম, এখানে দেখবেন যে গুণের একটা জিনিস মানে চেষ্টা করছি।
তো গুণ ল্যামডা দিয়ে গুণ করার পরে আসলে যা ছিল তাই থাকতেছে, মানে আসলে কিছু হচ্ছে না। তো সবগুলোই চেক করবেন। সো এইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে হোপফুলি আপনাদের ভেক্টর স্পেস এর কন্ডিশনগুলো কিভাবে চেক করতে হয় এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় বেসিক্যালি ভেক্টর স্পেস, ফিল্ড এগুলো বলতে যা বুঝি, আপনি এগুলো প্র্যাকটিস করলে মোর দ্যান এনাফ। ঠিক আছে? আম, এই ঠিক আছে। আর লাস্টলি সাবস্পেসের কথা বলি। সো যেটা বলতেছিলাম যে ধরেন ভি অলরেডি একটা ভেক্টর স্পেস, এখন আপনি পুরা সেটটা না নিয়ে ছোট একটা সাবসেট নিয়ে কথা বলতেছেন। এই সাবসেট এস, এইটাও একটা নতুন ভেক্টর স্পেস হবে কিনা? যদি হয় ওইটাকে আমরা সাব স্পেস বলি, মানে ওই ভেক্টর স্পেসের সাব স্পেস। ঠিক আছে? তো যেহেতু বড় ভেক্টর বড় ভেক্টর স্পেসটা অলরেডি একটা ভেক্টর স্পেস, আপনার আসলে তখন আর সবগুলো চেক করার আসলে প্রয়োজন নাই। ঠিক আছে? তখন আসলে তিনটা জিনিস চেক করলেই হয়ে যায়। ঠিক আছে? কি কি জিনিস? প্রথম কথা, এখনো ক্লোজড আন্ডার অ্যাডিশন আছে কিনা, কারণ আমি যখন যেহেতু ছোট সাবসেটের মধ্যে আছি, ওই সাবসেটের জিনিসগুলোকে যোগ করলে ওই সাবসেটের মধ্যেই আছে কিনা। যেমন দেখেন, কমপ্লেক্স নাম্বার একটা বড় সেট, তো কিন্তু আপনি রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে এমন একটা সেট যেখানে আপনি দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে আরেকটা রিয়েল নাম্বার পান। ঠিক আছে? সো সাবসেটের মধ্যেও আসলে ক্লোজড। স্কেলিং এর ক্ষেত্রেও তাই, যে আপনার স্কেলিংটা ওইভাবে হইতে হবে, ওই ছোট সেটের মধ্যে ক্লোজড থাকতে হবে। আর ফাইনালি আপনি যে সাবসেটটা নিছেন, এখন সাবসেট বানানোর সময় জিরোকে বাদ দিয়ে করলে হবে না। জিরো যেটা ছিল, যে ভেক্টর স্পেস ভি এর যে জিরোটা ছিল, ওইটাও আপনার এস এর মধ্যেও থাকতে হবে। ঠিক আছে? তো এখানে আসলে এত কিছু চেক করার দরকার নেই, ওই সেম জিরোটাই আসলে এস এর মধ্যে আছে কিনা ওই জিনিসটা চেক করতে হবে জাস্ট। ঠিক আছে? তো এটাই। ঠিক আছে? সো এই তিনটা জিনিস চেক করলে হয়ে যায়, আর বাকিগুলো অটোমেটিক হয়ে যায়, কারণ বড় সেটের মধ্যে যদি অ্যাডিশনের প্রপার্টিগুলো মেনটেন করে, সেম অ্যাডিশনই তো আপনি ছোট সেটের মধ্যে করতেছেন। অসুবিধা নেই, মেনটেন করবে ওই সমস্ত প্রপার্টিগুলো, ডিস্ট্রিবিউটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, ওগুলো সবই মেনটেন করবে। শুধু একটা জিনিসই টেনশন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু সেটটা ছোট বানায় ফেলছেন, আপনি সেটের বাইরে চলে যাচ্ছেন কিনা, এই যে ক্লোজড, দুইটা চেক করতে হয়। আর আরেকটা হচ্ছে জিরো, যে আপনার সবসময় জিরো ইনক্লুডেড থাকতে হবে। যেমন ভেক্টর স্পেসে সবসময় অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে, সেটা হইলো জিরো। আর ফিল্ডে অলওয়েজ অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট থাকে, জিরো আর ওয়ান। ইনফ্যাক্ট বাইনারি, মানে Z2 যেটা, সেটাতে জিরো আর ওয়ানই আছে, মানে মিনিমাল ফিল্ড হচ্ছে ওইটা। আর ভেক্টর স্পেসে মিনিমাম একটা এলিমেন্ট থাকাই লাগে, সেটা হচ্ছে জিরো, জিরো ভেক্টর। ঠিক আছে? সো এই তিনটা জিনিস চেক করলে যে সব আছে কিনা ঠিকঠাক, তাইলেই হয়ে যায়। সো সাবস্পেসের ক্ষেত্রে আপনার তখন আর অত কিছু চেক করা লাগবে না, জাস্ট এই তিনটা জিনিস চেক করলেই হবে। তারপরে দেখবেন যে এই 15 থেকে 19 যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলা এর আগে অ্যান্সার করে আসছেন, যেমন ফাংশন, সব পসিবল ফাংশনের জন্য করছেন। তো পলিনোমিয়ালের কথা বলছি এখানে, তো পলিনোমিয়াল তো ফাংশনেরই একটা সাবসেট। সো তখন আর আপনার ওই সবগুলো চেক করার দরকার নাই, ফাংশনের জন্য যা যা করছিলেন সব চেক করার দরকার নাই। শুধু আপনি পলিনোমিয়াল স্পেসিফিক জিনিসগুলো চেক করলেই হইলো, যে দুইটা পলিনোমিয়াল যোগ করলে আরেকটা পলিনোমিয়াল পান কিনা। ঠিক আছে? তো এই এইখানে বেসিক্যালি এই জিনিসগুলোই আছে। সো হোপফুলি আপনারা মন্ডে আসার আগেই এই অ্যাসাইনমেন্টগুলো একটু চেক করে ফেলবেন। আর আমি এখানে কিন্তু ফিল্ডের একটা জিনিস ভুল আছে, এটা একটু আমি ঠিক করে দিব, যে ডিস্ট্রিবিউটিভিটিও ইনক্লুড করা লাগবে। সো আপনারা যদি হোপফুলি এটা পুরোপুরি চেক করেন, আপনারা আই থিঙ্ক মানে কমপ্লিটলি আর কি মোটামুটি বুঝে ফেলবেন যে আচ্ছা ভেক্টর স্পেস, সাবস্পেস, এইগুলা কি। তো এখন চিনতে শিখলেন যে আচ্ছা এটা কি এই সেটটা কি ভেক্টর স্পেস কিনা, এই সেটটা কি ফিল্ড কিনা, এই ফিল্ড, এই সাবসেটটা কি একটা সাবস্পেস কিনা। ভালো কথা, শিখলেন। কিন্তু শিখলে উপকারটা কি, লাভটা কি? তো লিনিয়ার অ্যালজেব্রার সুবিধা হইতেছে আপনার এখানে গাদা গাদা থিওরেম আছে, এবং অনেক কিছু ডিফাইন্ড আছে, যেরকম বেসিস, ডিমেনশন, তারপর অর্থগোনালিটি, অমুক তমুক, ওইগুলোর জন্য আবার একটা আলাদা জিনিসপাতি লাগবে। বাট আইদার ওয়ে অনেক কিছু থিওরেম প্রুফ করা আছে, যেগুলো আপনি নগদে ইউজ করতে পারবেন, যেই টার্মিনোলজিগুলো আমরা রেগুলার ইউজ করব। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি ওই জিনিসগুলোর দিকে চলে যাব, যে আচ্ছা এই লিনিয়ার অ্যালজেব্রা থেকে আমরা কি কি টুল আসলে এখানে ইম্পোর্ট করব। আপনাদেরকে একটু অভয় দিয়ে রাখি, যদিও আমি এখানে পুরা ভেক্টর স্পেস কি মানে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দেখাচ্ছি, বাট অনেস্টলি আপনার মানে কাজ করার সময় দেখবেন যে আমরা ওই ম্যাট্রিক্সে কাজ করলে মোর দেন এনাফ। ঠিক আছে? বাট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কাজ করাটা ভালো। আসলে এইটা দেখানো যায় যে কোনো ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেসকেই আসলে ম্যাট্রিক্স আকারে লেখা যায়।
ঠিক আছে, এই জন্য আসলে ম্যাট্রিক্স দিয়ে সব জীবন চলে যায়। কিন্তু মানে এগুলো সব লিনিয়ার অ্যালজেব্রার রেজাল্ট, ঠিক আছে। তো বাট লিনিয়ার অ্যালজেব্রার অরিজিন হচ্ছে যে এই সমস্ত জায়গা থেকে শুরু হয়েছে। ওকে, এই ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন শুরু করব যে ভেক্টর স্পেস হইলে স্পেসিফিক কি কি জিনিস ট্রু আমরা বলতে পারি। যেরকম যখনই আপনি একটা ভেক্টর স্পেস থাকবে তখনই বলে দিতে পারবেন এটার একটা ডিমেনশন আছে, ঠিক আছে। ডিমেনশন কি, তারপরে হচ্ছে বেসিস কি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সম্পূর্ণ সমস্ত কিছু আগামী দিন আলোচনা করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন, এটা যদি নিজেরা প্র্যাকটিস না করেন তাইলে আসলে পারবেন না, ঠিক আছে। আর এডিট করে আমি ফাইলটা আবার দিয়ে দিব না, কিছু টাইপও আছে, এই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমি আজকে অ্যাটেন্ডেন্স নিব না, যেহেতু এক্সট্রা ক্লাস, বাট হচ্ছে যে রেকর্ডিংটা আপলোড করে দিব, নেক্সট ক্লাসে এইখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য।